আজকে কি সবাই নতুন না আরো পুরাতন গুলো আছেন? রাজ ভাই, তোমরা কি সবাই নতুন? হ্যালো। জি নতুন। 80% সব নতুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের ফৌজদারি কার্যবিধি আইনের প্রথম ক্লাস হবে। আমাদের যতটুকু সময় পাবো এর মধ্যে আমরা চেষ্টা করব একদম প্রথম থেকে ধারা 36 পর্যন্ত যাওয়ার। যদি কোনো কারণে আংশিক থেকে যায় আমরা অবশ্যই নেক্সট ক্লাসে সেটা মিলিয়ে পড়বো। তা আপনারা প্রতিনিয়তই পড়ছেন বা পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন, ডিপার্টমেন্টও পড়ে আসছেন। যেহেতু এখন আমাদের প্রিলি এবং রিটেন বেসড আমরা এটা পড়বো, সুতরাং আমরা যখন এই লেকচার শিটটা আপনি দিয়েছেন ওনাদের, যদি না কেউ পেয়ে থাকেন ওনাদের কাছ থেকে, রাজ ভাইয়ের কাছ থেকে আপনি নিয়ে নেবেন। তা আমাদের এই পড়ার ধরনটা হবে কিছুটা প্রশ্ন বেসড, যে কি কি প্রশ্নগুলো আসতে পারে বা প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন আসছে বা কি ধরনের প্রশ্নগুলো আসছে তার আঙ্গিকে আমরা একটু ছোট ছোট ধারাকে ভেঙে একটু পড়ার চেষ্টা করব। তো তারই ধারাবাহিকতায় আমরা যদি প্রথম থেকে একদম পড়ি, যারা একদম নতুন আছেন, আমাদের কিছু পুরাতন আছে আপনাদের রিপিট হবে, তবে আপনাদের জন্য অবশ্যই সেটা ভালো হবে। তবে আমার মনে হয় আপনারা প্রত্যেকে একটু অ্যালার্ট থাকবেন এবং প্রত্যেকের কাছেই যেন ফৌজদারি কার্যবিধি এই আইন যে মূল বই, এই মূল বইটা যেন হাতের কাছে থাকে। কোনো কারণে কোনো বিষয়ে কনফিউশন হলে আমরা অবশ্যই মূল বইকে ফলো করব। তো আমরা প্রথমেই যদি যাই আমাদের এই ফৌজদারি কার্যবিধি, দেখবেন যখন একটা আইন আমরা পড়তে যাই তখন প্রথমেই যে বক্তব্যটা থাকে সেখানে দেখবেন যে অ্যাক্ট নম্বর থাকে, কোন সালে আইনটা হচ্ছে তার সিরিয়াল একটা নম্বর। যেমন এই ফৌজদারি কার্যবিধি আইনটার প্রথমেই যদি দেখি যে এই আইনটা হচ্ছে 1898 সালের 5 নম্বর আইন, যেটা 22শে মার্চ 1898 এটা কি হয়, পাশ হয়। এবং এই আইনটা কার্যকর হয় কত সালে, যেটা ধারা 1-এ বলা আছে। এবং এক ধারাটা সব সময় দেখবেন যে একটা শর্ট টাইটেল, এবং এই আইনটা কখন থেকে কার্যকর হচ্ছে এই সংক্রান্ত বিধিবিধানগুলো এই ধারা 1-এ সাধারণত লিপিবদ্ধ থাকে। এই আইনের প্রথম ধারাতেই বলল যে এই আইনটার নামই হবে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898। এই যে আমরা ফৌজদারি কার্যবিধি, আমিও বললাম কিছুক্ষণ আগেই যেটা ফৌজদারি কার্যবিধি, এটাকে আমরা কি নিজেদের বানানো একটা, একটু সাইলেন্ট রাখবেন, নিজেদের বানানো একটা নাম, আমরা এটাকে কি বাংলা করার চেষ্টা করেছি মাত্র। কিন্তু এর প্রকৃত নাম যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে এই আইনটার প্রকৃত নাম কি, অবশ্যই আপনাকে রেফারেন্স সহ বলতে হবে যে যে আইনে ওর নাম যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই তার নাম বলতে হবে। আপনি অন্য কিছু বললে এটা সাধারণত গ্রহণযোগ্য হবে না। এই আইনটা কার্যকর হলো 1 জুলাই 1898, অর্থাৎ 1898 সালের 1 জুলাই। তো এই ধারাটা থেকে, এক ধারা থেকে তেমন আর কিছু দেখার নেই, আমরা এটা স্কিপ করে যাব এর পরের ধারায়। এই ধারা 4-এ, 4 ধারা থেকে এর আগে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন আসছে। 4 ধারা থেকে কিরকম ধরনের প্রশ্ন আসছে, প্রশ্নটা যদি একটু দেখি, এটা সম্ভবত 2013 অথবা 15 সালের দিকে প্রশ্নটা আসছে। কমপ্লেইন্ট বলতে কি বুঝায়, ওখানে 4টা অপশন দিয়ে বলেছে। যেমন যদি এখানে বলি যে কমপ্লেইন্ট বলতে প্রথমেই বুঝাচ্ছে যে অবশ্যই এটা কি হতে হবে, একটা অভিযোগ হতে হবে। অ্যালিগেশন মেড ওরালি ওয়ার ইন রাইটিং টু এ ম্যাজিস্ট্রেট, কার কাছে হতে হবে, ম্যাজিস্ট্রেটের কাছে হতে হবে। এখন বলেন তো, যদি এই অভিযোগটা পুলিশের কাছে কেউ করে তাহলে কি সেটা কি কমপ্লেইন্ট বলবো? আলমগীর খান আছেন? আলমগীর খান, জি জি স্যার আছে। আচ্ছা বলেন, যদি কেউ একটা অভিযোগ পুলিশের কাছে করে সেটা কি কমপ্লেইন্ট হবে? না স্যার। কেন কমপ্লেইন্ট হবে না, কার কাছে করতে হবে কমপ্লেইন্ট? কমপ্লেইন্ট কার কাছে করতে হবে? আদালতের কাছে। আর অসুবিধা নাই, ভুল হোক বুঝে বলুন। কার আসসালামু কাছে? আলাইকুম। আদালতের কাছে। আদালত বলতে কাকে বুঝাচ্ছেন? প্রশ্ন কি আর আদালত যদি না থাকে? এখানে তো একটা নাম দেওয়া আছে স্পষ্ট কার কাছে হতে হবে, কেউ একজন মনে হয় বলছিলেন, একটু বলেন। ম্যাজিস্ট্রেট।
ম্যাজিস্ট্রেটের স্যার ম্যাজিস্ট্রেটের কাছে। Exactly. যে ম্যাজিস্ট্রেট বলেছেন তার উত্তর একদম সঠিক, এবং এই প্রশ্নটা আমি আবারও বলছি 2013 অথবা 15 সালের একটা প্রশ্নে কিন্তু আসছে, ওখানে 4টা অপশন ছিল, যে হয়তো পুলিশের কাছে বলে দিয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে, অথবা বলে দিয়েছে যে আদার্স কোনো একটা পার্সনের কাছে, শেষে একটা অপশন দিয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ। যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? কমপ্লেইন্ট বলবো। আরো মজার বিষয় হচ্ছে, দেখেন এই কমপ্লেইন্টের যে সংজ্ঞা, তার শেষ অংশে একটা শব্দ বলা আছে, বাট ইট ডাজ নট ইনক্লুড দ্য রিপোর্ট অফ পুলিশ অফিসার। অর্থাৎ পুলিশ অফিসারের রিপোর্ট কি হবে না, কমপ্লেইন্ট হিসেবে গণ্য হবে না। পুলিশ তদন্ত করে করে যে আদালতে প্রতিবেদন দেয়, ওটাকে কি কমপ্লেইন্ট হিসেবে আমরা গণ্য করব? তদন্ত বলেন, ওটা রিপোর্ট। কি কমপ্লেইন্ট হিসেবে গণ্য করা যাবে? না, এটাকে কমপ্লেইন্ট হিসেবে গণ্য করা যাবে না। তাহলে এই কমপ্লেইন্ট সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে প্রিভিয়াস প্রশ্ন আসার হিস্ট্রি আছে। আমি আবারও বলছি, এখান থেকে পূর্বের প্রশ্ন আসছে দুইটা। একটা প্রশ্ন আসছে যে কমপ্লেইন্ট কার কাছে করতে হয়, আপনারা জানলেন যে ম্যাজিস্ট্রেটের নিকট। আরেকটা প্রশ্ন আসছে যে পুলিশ রিপোর্ট কমপ্লেইন্ট হিসেবে গণ্য হবে না। তাহলে এই কমপ্লেইন্টের সংজ্ঞাটা একটু স্টার মার্ক দিয়ে রাখবেন, যে এটা অবশ্যই আমরা গুরুত্ব সহকারে পড়ব। এই ধারার মধ্যে আমি আগেই ছেড়ে আসছি অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল বলতে কি বোঝায় বলেন তো কেউ একজন? অ্যাটর্নি জেনারেল ইউএসএ থেকে ডিগ্রি নিলে কি অ্যাটর্নি জেনারেল? সরকারি আইনজীবী। আসলে অ্যাটর্নি জেনারেল বলতে যেটা বোঝায়, আমি যেটা বুঝি, যে বিভিন্ন সময়ে দায়িত্ব পালনের জন্য সরকার কর্তৃক নিযুক্ত কর্মকর্তা বা সরকারি অ্যাডভোকেট, যদি আমি বলি তাকে হতে পারে, হতে পারে, আপনার সংজ্ঞা সংজ্ঞা কভার করে। আরেকটু বলে দেই, আমাদের বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল কয়জন? একজন। একজন। কিন্তু এর সঙ্গে কি আর অন্য কোনো অ্যাটর্নি জেনারেল নেই, যেমন অ্যাডিশনাল অতিরিক্ত আছে, অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আছে, ডেপুটি ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছে, সহকারী অ্যাটর্নি জেনারেল আছে, আমি যতটুকু জানি আর কি। এরাও কি অ্যাটর্নি জেনারেল অ্যাডিশনাল, অন্তর্ভুক্ত ডেপুটি এবং নন? অ্যাসিস্ট্যান্ট। জি, অ্যাসিস্ট্যান্ট, সবাইকে নিয়ে এক্স্যাক্টলি। আমি অ্যাটর্নি জেনারেল বুঝায়। জি, এইটাই জানার জন্য আসলে জিজ্ঞেস করা, যে যখনই অ্যাটর্নি জেনারেল আমরা বুঝবো জি, তখনই মাথায় রাখবো যে এর সঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছেন, সরি অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল আছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছেন, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল আছেন। অ্যাটর্নি জেনারেল। এর সঙ্গে এগুলো বাদ দিয়েও সরকার যদি মনে করে কোনো একজন অফিসারকে কোনো একটা নির্দিষ্ট টাইম থেকে বা কোনো নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ করবে, যেমন এখন দেখেন তো, এই যে আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হলো দুইটা, এই দুইটাতে কি এই যে একজন তাজুল ইসলাম, বিখ্যাত একজন আইনজীবী, উনি জি, কি জি, চিফ প্রসিকিউটর হিসেবে কাজ করছেন না? ওনার জি, পদমর্যাদা কি? অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদা। ঠিক তেমনই দেখবেন যে আবার নতুন ভাবে ওই ইয়াতে একজনকে নিয়োগ দিল, এই কি বলে, ক্রাইমস ট্রাইব্যুনাল গুলোতে। এই যে তাদেরকে সরকার যে নিয়োগ দিল, তারাও কিসের ভূমিকা পালন করছে? অ্যাটর্নি জেনারেলের ভূমিকাই পালন করছে, হয়তো নামটা ট্রাইব্যুনালের জন্য ভিন্ন। ভিন্ন। এই হচ্ছে পার্থক্য, কিন্তু তাদের জি, পদমর্যাদা কি একদম অ্যাটর্নি জেনারেল। আর এখান থেকে, হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল। এগুলো পারবেন আপনারা, আমি জাস্ট একটু মেমোরাইজ করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। কগনাইজেবল অফেন্স, নন কগনাইজেবল অফেন্স, এগুলো আপনারা পারেন। তারপরে ছোট্ট কথা একটু বলে দিই, কগনাইজেবল অফেন্স মানে হচ্ছে পুলিশ আপনাকে যে অপরাধের জন্য যে কোনো সময় কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানা ব্যতীত গ্রেপ্তার করতে পারে। যেমন একজনকে আপনি ছুরি দিয়ে আঘাত করলেন বা কারো কাছ থেকে কোনো কিছু আপনি ছিনতাই করলেন, পুলিশ কিন্তু উইদাউট ওয়ারেন্ট আপনাকে কি করতে পারছে? অ্যারেস্ট করতে পারছে। কিন্তু আপনি একজনকে আপনি গালি দিয়েছেন বা হুমকি দিলেই তোমাকে আমি দেখে নেবো, তোমাকে রাস্তায় পেলে আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো, এই যে মৃত্যুর হুমকি দেখালেন, এটা কি কগনিজেবল অফেন্স না নন কগনিজেবল অফেন্স? এটা কগনিজেবল হবে। না, আমি বললাম যে আপনাকে না, আমি কিন্তু হত্যা করবো, যে হুমকি দিলাম বা একটা থাপ্পড় দেওয়ার ভয় দেখালাম, নন এগুলো নন কগনিজেবল না নন? কগনিজেবল। এটা নন নন কগনিজেবল কগনিজেবল। স্যার। নন কগনিজেবল। ভেরি গুড। নন কম্পিটিশন। আমল অযোগ্য। নন কগনাইজেবল, ইয়েস স্যার, এগুলো নন পারেন কগনিজেবল। আপনারা। আমি এগুলোতে আমি সময় নষ্ট করতে চাই না, এগুলো আপনারা পারেন। না এখন স্যার, যেটাতে পারলে যাব, হবে স্যার। না পারেন, এই জন্য তো একটু একটু করে আমি নক করে দিচ্ছি, এই জায়গাগুলোতে একটু একটু করে আপনাদের রিমাইন্ড করার চেষ্টা করছি। এরপরে জি, আসছে এটা ইনকোয়ারি। একটা স্যার। শব্দ আমরা বারবার করি,
যে ইনকোয়ারি ইনভেস্টিগেশনের পার্থক্য। এই ইনকোয়ারি এবং ইনভেস্টিগেশনের মূল পার্থক্য হচ্ছে কি, ইনকোয়ারি করবে কে বলেন তো, ম্যাজিস্ট্রেট আর ইনভেস্টিগেশন করবে কে, পুলিশ। পুলিশ করবে। পুলিশ অফিসার পুলিশ অফিসার করবে, অথবা ম্যাজিস্ট্রেট যদি কাউকে দায়িত্ব প্রদান করে, অথরাইজড স্পেশাল করে, দায়িত্ব তাহলে সেও কি করতে পারে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। ইনভেস্টিগেশন করতে তদন্ত হবে, আইও কর্মকর্তা। আইও। আয়ও কিন্তু এই ম্যাজিস্ট্রেট শব্দটা সব সময় মনে রাখবেন। আচ্ছা, এরপরে আছে নন কগনিবল, পড়ে ফেলেছি আমরা অলরেডি। অফেন্স, অফেন্সে কয়টা উপাদান থাকে বলেন তো? অফেন্স বলতে আমরা কি বুঝবো? অপরাধ, দুইটি থাকে। অপরাধের সংজ্ঞা কোথা থেকে, কি কি? মিন্স রিয়া, মিন্স দুষ্ট মন আর হলো আরেকটা হলো, নেগেটিভ ভুলে গেছি। ইন্টেনশন থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, আপনারা মিন্স একজন করে রিয়া, বলেন, হ্যাঁ আমি সবাই শুনবো। স্যার টোটালি একজন করে। অফেন্সের মধ্যে স্যার আটটা পয়েন্ট স্যার, 8টা পয়েন্ট হবে স্যার। এই শুনেন, আমি কিন্তু এখন সংজ্ঞার মধ্যে আছি, ধারা 4। 4 ধারায় আমি বলেছি যে অফেন্সের সংজ্ঞা দেন। আপনি এই যে 8টা 5টা 7টা এগুলো নিয়ে আসছেন, এগুলো কোনোটাই আমি গ্রহণ করব না। আমি জানতে চেয়েছি যে অফেন্সের সংজ্ঞা ফৌজদারি কার্যবিধি আইনে যেভাবে বলা আছে সেভাবে। স্যার আইন বিরোধী বা নীতি বিরোধী সমাজ বিরোধী কাজই অপরাধ, দণ্ডবিধি কার্যবিধি কে যেন বলল? সেগুলো অপরাধ। জি স্যার। আমরা প্রথমত মনে রাখবো যে কোনো কাজ করা বা কোনো কাজ করা থেকে বিরত থাকা, তাই না? অ্যাক্ট অর ওমিশন, এই দুইটার কি থাকতে হবে? শাস্তির ব্যবস্থা থাকতে হবে। আমি কাজটা করলাম কিন্তু ওই কাজটা শাস্তির ব্যবস্থা নাই, ওটা কি অফেন্স হবে? না স্যার। কোথায় বলা আছে এটা? আপনি আমার কথা কেন বিশ্বাস করবেন? আপনি ফৌজদারি কার্যবিধির 4 ধারার উপধারা ওটা বের করেন, তাহলে তো বুঝবেন যে এখানে কি বলা আছে। কেন আমি এই বক্তব্য বললাম যে এই যে 8টা উপাদান বললেন, যে বললেন ইন্টেনশন থাকতে হবে, মোটিভ থাকতে হবে, এগুলো সংজ্ঞা, এগুলো হচ্ছে কি আপনি বলেন থিওরিটিক্যাল পড়া পড়তে পারবেন, কিন্তু যখন আপনাকে বলেছে ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী আপনি অফেন্সের সংজ্ঞা দেন, তখন আপনাকে অবশ্যই এখানে আসতে হবে যে কোনো অ্যাক্ট অর ওমিশন যেটা আমাদের রাষ্ট্রীয় আইনে কি বলে দেওয়া আছে, শাস্তির ব্যবস্থা আছে। এমন একটা কাজ করলাম যে কাজটার কোনো শাস্তি নাই, তাহলে কি সেটা অফেন্স হবে? হবে না স্যার। অফেন্স হবে না। আমরা কিসের ভিত্তিতে বলবো অফেন্স হবে না? এই ফৌজদারি কার্যবিধির ভিত্তিতে বলবো অফেন্স হবে না। অবশ্যই তার কি থাকতে হবে? শাস্তির ব্যবস্থা থাকতে হবে। এবার বলেন তো, এই অফেন্সের সঙ্গে আর কোন আইনে বলা আছে? দণ্ডবিধি আইনের 40 ধারায়। ভেরি গুড। কে স্যার বললো? দণ্ডবিধি কি মমিরুল। হবে? হ্যাঁ, বলেন, সাহস করে বলেন, অসুবিধা নাই। দণ্ডবিধি হয়েছে তো, স্যার পেরেছেন তো? তাহলে এখানে এখানে একটু নক দিয়ে রাখবেন যে এই অফেন্সের সংজ্ঞাটা আরো একটা আইনে সুস্পষ্ট করে বলে দেওয়া আছে। এই অফিসার ইন চার্জ অফ এ পুলিশ স্টেশন, এই যে আমরা ওসি বলি, যে একটা থানার দায়িত্বে থাকেন একজন অফিসার ইন চার্জ। ধরেন উনি ছুটিতে গেল, বা উনি কোনো কারণে অসুস্থ, অফিসে আসেননি, তার ডিউটি পালন করতে অপারগ, তাহলে কে দায়িত্বে থাকবেন বলেন তো? ইন্সপেক্টর তদন্ত। কোনো কনস্টেবল কি দায়িত্ব থাকতে পারেন? জি না। কোথায় বলে দেওয়া আছে? এই দেখেন, ওর পরের সংজ্ঞাটাই স্পষ্ট করে বলে দেওয়া আছে। এই যে বললাম যে আপনারা কমন বিষয়গুলো এক্স্যাক্টলি জানেন, আমরা জাস্ট একটু আইনের সঙ্গে মিলিয়ে পড়ার চেষ্টা করছি মাত্র, এগুলো আপনারা পারবেন। পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয় কোন ধারা অনুযায়ী? এটি 4 ধারা অনুযায়ী সংজ্ঞাতেই হবে। বলে দেওয়া আছে। 492 ধারা অনুযায়ী 92। 492। ভেরি গুড, আপনারা পেরেছেন। এরপরে যাব ধারা 4-এর ক। এই যে দেখবেন যে একটা শব্দ বলা আছে কনস্ট্রাকশনস অফ রেফারেন্সেস, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের যে রেফারেন্স গুলো দেওয়া আছে এটাকে কিভাবে আমরা পড়বো তার একটা ধারণা দিয়ে দিয়েছে। তো এখানে আপনার সবগুলো পড়ার প্রয়োজন নেই, আমি যে শব্দগুলো বলছি একটু মনে রাখবেন, আপনারা পারেন, অলরেডি পারেন, আমি জাস্ট আপনাদের এটা একটু রিমেমোরাইজ করার চেষ্টা করছি। যেখানে ম্যাজিস্ট্রেট শব্দটা বলা আছে এই ফৌজদারি কার্যবিধির,
যেখানে ম্যাজিস্ট্রেট শব্দটা বলা আছে, ম্যাজিস্ট্রেট শব্দ বুঝলে আমরা কোন ম্যাজিস্ট্রেটকে বুঝবো বলেন তো? বিচারিক ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না স্যার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। জি স্যার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বুঝবো। অলরেডি আপনারা বলেছেন, এই যে বললাম যে আপনারা অলরেডি জানেন, এটা ধারা 4-এর কয়ের এতে বলে দেওয়া আছে। এরপর আরেকটা শব্দ আমরা মনে রাখবো, যেখানে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বলা আছে, সেখানে কাকে বুঝবো? যুগ্ম বলেন। দায়রা জজকে। ভালো করে বুঝেন, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ভালো করে বুঝেন। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বলতে কাকে বুঝবো? সহকারী দায়রা জজ স্যার। সাব ডিভিশন মানে সহকারী দায়রা জজ। আর না, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার। না হয়নি। আর কি ম্যাজিস্ট্রেট নাই? একটা জেলায় আর ম্যাজিস্ট্রেট নাই? চিফ জুডিশিয়াল, জুডিশিয়াল আর কোনো ম্যাজিস্ট্রেট নাই? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নাই? এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নাই? আছে স্যার। জি স্যার, তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন। আচ্ছা, জেলা ম্যাজিস্ট্রেট আছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপরে সহকারী জজ আছে, যেটি আমরা বুঝি তাহলে এই যুগ্ম। পদগুলোকে মনে রাখতে হবে। কিন্তু জি। এখন আপনাকে জানতে চেয়েছি যে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বলতে কাকে বুঝাবে? সহকারী কমিশনার স্যার। না, চিফ নো, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আমি তো বলেই দিলাম, স্যার, স্যার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার। স্যার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। কোথায় বলে দেওয়া আছে? এই 4-এর ক ধারার গতে দেখেন, গয়ের প্রথমটাতেই এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শব্দটা বলে দেওয়া আছে। এর আগে, এরপরে কিছুক্ষণ আগে আপনারা একটা শব্দ উচ্চারণ করেছেন, যে অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ বা সহকারী দায়রা দায়রা জজ। জজ। এই সহকারী দায়রা জজ বলতে কাকে বুঝাবে? যুগ্ম দায়রা জজ যেটা তাদেরকে বুঝাবে। যুগ্ম দায়রা জজ। যুগ্ম দায়রা জজ। ভেরি গুড, যুগ্ম দায়রা জজ। জয়েন্ট জি স্যার। সেশন জাজকে অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ হিসেবে কি করা হয়? ধরে নেওয়া হয়, বা আইনে তাই বলে দিয়েছে। এরপর দেখেন আরেকটা শব্দ আসছে, মেট্রোপলিটন এরিয়ায় যারা কাজ করেন, যে ম্যাজিস্ট্রেটরা কাজ করেন, তাদেরকে আমরা কি বলবো? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্যার। স্যার মেট্রোপলিটন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট। ধরেন মেট্রোপলিটন একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলতে কাকে বুঝাবো? একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে বুঝবো আমরা। অনেক সময় থাকে না যে আমি হয়তো সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, কিন্তু আমি কাজ করছি মেট্রোপলিটন এরিয়ার মধ্যে, তখন আমার ক্ষমতাটা কার মতো হয়ে গেছে বলেন তো? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মতো। স্যার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্যার সবগুলো স্যার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট স্যার, সবার পাওয়ার আমি এই ক্ষমতা সমান। শব্দটাই জানতে চাচ্ছিলাম, এই শব্দটাই আপনাদের কাছে আশা করছিলাম, যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলওয়েজ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট। এবং এবং দেখেন এখান থেকে প্রশ্ন আসছে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কি, এখান থেকে একটা প্রশ্ন আসছে, আমি একটু খুঁজে দেই। এই যে দেখেন 2013 সালে প্রশ্নটা আসছে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কে প্রয়োগ করেন? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, না মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট? চিফ মেট্রোপলিটন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্যার। হ্যাঁ, আমি আবারও বলতেছি, ভালো করে বুঝেন, যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কে প্রয়োগ করেন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, না চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, না চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। স্যার চিফ মেট্রোপলিটন যেখানে ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন একদম ইকুইভ্যালেন্ট পাচ্ছেন, কেন চিফ মেট্রোপলিটন মাথায় আসলো বলেন? স্যার এখানে এবং যেহেতু আরেকটু আমার মেট্রোপলিটন কথা বলতে। আমি আরেকটু বলি, প্রশ্ন দেখে কিছু কি একটু কমন মানে সেন্সটাকে একটু কাজ করবেন, যে কেন ওই জায়গাটাতে আমি নক করছি বারবার। এটা আপনাদের প্রশ্ন আসছে, আমি আবারও বললাম 2013 সালে এই প্রশ্নটাই আসছে, যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কে প্রয়োগ করেন। আমি যে লাইনটা পড়লাম এই লাইনটাই আসছে, যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কে প্রয়োগ করেন। অলরেডি আপনারা এখন মেট্রোপলিটন জানেন ম্যাজিস্ট্রেট। যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই ক্ষমতাটা প্রয়োগ করেন। এখান থেকে আর তেমন কিছু নেই। আমি আবারও যদি এই ধারা 4টাকে একটু সামারাইজ করি,
আপনারা একটু মেমোরাইজ করেন যে ম্যাজিস্ট্রেট যেখানে বলে দেওয়া আছে সেখানে অবশ্যই আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বুঝবো। যেখানে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বলা আছে সেখানে অবশ্যই আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বুঝবো। যেখানে অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ বলা আছে সেখানে আমরা জয়েন্ট সেশন জাজকে বুঝবো। যেখানে মেট্রোপলিটন এরিয়া বলা আছে সেখানে অবশ্যই বুঝবো যে এখানে ফার্স্ট ক্লাস অর্থাৎ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কাজ করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে। আরেকটা শিখলাম কি, যেখানেই থাকুক না কেন, আরেকটা শব্দ একটু বলে ফেলি, মেট্রোপলিটন এরিয়ার বাইরে যেমন ঢাকায় দেখেন, ঢাকায় কিন্তু দুই ধরনের কোর্ট আছে। মানে ছোট করে যদি একটু বলি, একটা বড় বিল্ডিং আছে দেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, আর একটা বিল্ডিং আছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। তো মহানগরের যে অংশগুলো, মেট্রোপলিটনের যে অংশগুলো, সেটা দেখে কি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। আর মহানগরের বাইরে যে একটা উদাহরণ দেন তো, একটা থানার ঢাকার একটা থানার উদাহরণ দেন যে এই থানাটা মহানগরের বাইরে, কেউ একজন বলেন। সাভার থানা স্যার। সাভার থানার মামলা কোন কোর্টে যাবে? সিএমএম কোর্টে যাবে না চিফ জুডিশিয়াল সিজিএম কোর্টে যাবে? সিজিএম কোর্টে স্যার। সিজিএম কোর্টে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বললাম, অর্থাৎ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বলি বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট বলি বা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট বলি, ও যখন মেট্রোর মধ্যে ঢুকে যাচ্ছে, সিএমএম কোর্টের মধ্যে যখন বসে কাজ করছে, তখন কিন্তু সে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। কিন্তু উনি যখন বাইরে কাজ করছে অর্থাৎ সিজিএম কোর্টে কাজ করছে, তখন ওনার ভূমিকা কি? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। উনি হতে পারে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, হতে পারে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ওনার পদমর্যাদা অনুযায়ী তখন ওখানে ভাগ হবে। একটু কি মনে থাকবে এখন? জি স্যার। জি স্যার। আশা করি পারেন। এগুলো আপনারা দেখেছেন, জাস্ট একটু বইয়ের ভাষায় একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করলাম মাত্র। এরপরে চলে যাব ধারা ভালো করে দেখতে হবে। 6। আচ্ছা, যেটুকু পড়লাম এটুকু কি মনে রাখা যাবে না? এটুকু মনে রাখলে আমার মনে হয় প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবেন। এগুলো থেকে আরেকটু বলি যে এগুলো থেকে কখনো ধারা জানতে চায় না, সংজ্ঞার জায়গাগুলো থেকে বা এই জায়গাগুলোতে কখনো ধারা জানতে চায় না, যেটা কোন ধারায় বলা আছে। কেমন? ধারা জানার অন্যান্য জায়গা আছে। প্রশ্নকর্তা যারা প্রশ্ন করেন ওরাও কিন্তু বুঝেন যে একটা স্টুডেন্ট কতটুকু পর্যন্ত নিতে পারবে। তো আমরা একটু যাই, এগুলো আমার মনে হয় একটু যদি আপনারা চর্চা করেন, আরেকবার পড়ার পরে যদি আরেকবার একটু দেখে নেন, তাহলে আমার মনে হয় এগুলোতে বেশি সময় দেওয়া লাগবে না। এরপরে যাব ধারা 6। ধারা 6টা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেও প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো সময় প্রশ্ন আসছে। তো এই ধারা 6টাকে একটু সংক্ষিপ্ত আকারে যদি পড়ি, এখানে দেখেন 3-4টা প্রশ্ন আসতে পারে। কি কি? প্রথমেই বললো, আমরা যদি ধারার হেডলাইনটা দেখি তাহলেই বুঝবো যে ক্লাসেস অফ ক্রিমিনাল কোর্টস, অর্থাৎ ক্রিমিনাল কোর্টের শ্রেণীবিন্যাস বা শ্রেণী বিভাগ। একটা লাইন আপনারা যদি দেখেন ওপরে বলছে দেয়ার শ্যাল বি 2 ক্লাসেস অফ ক্রিমিনাল কোর্টস। এখানে কিন্তু কোর্টস শব্দটা ব্যবহার করলো, ক্রিমিনাল কোর্টস। যে আমাদের এই বাংলাদেশে কয় ধরনের ক্রিমিনাল কোর্টস আছে? উত্তর হলো 2 ধরনের। কি কি? কোর্ট অফ সেশনস আর একটা হচ্ছে কোর্ট অফ ম্যাজিস্ট্রেটস। দেখেন কোর্ট শব্দটা দিয়ে বললো যে কয় ধরনের ক্রিমিনাল কোর্ট? 2 ধরনের। এরপরে যখন বললো যে যখন কোর্ট অফ ম্যাজিস্ট্রেট পেলাম, আবার প্রশ্ন করলো যে এই ম্যাজিস্ট্রেট আবার কয় ধরনের? এখানে কিন্তু কোর্ট শব্দটা কিন্তু ব্যবহার করলো না, বললো যে ম্যাজিস্ট্রেট কয় ধরনের। ম্যাজিস্ট্রেট হচ্ছে 2 ধরনের, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আবার প্রশ্ন করলো যে এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শব্দটা যে বললাম, এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার কয় ধরনের? এখানেও কিন্তু দেখেন কোর্ট শব্দটা কিন্তু ব্যবহার করা হয়নি। কোর্ট কি ব্যবহার করা হয়েছে না শুধু ম্যাজিস্ট্রেট শব্দটা ব্যবহার করেছে? বলেন। এই শব্দ পার্থক্যগুলো সব ম্যাজিস্ট্রেট। শুধু ম্যাজিস্ট্রেট ব্যবহার করা হয়েছে। ম্যাজিস্ট্রেট শব্দ ব্যবহার করা হচ্ছে। ভেরি গুড। এই শব্দের পার্থক্যগুলো আপনাদের বলে দেওয়ার অর্থ আছে। এই শব্দের পার্থক্যগুলো যদি ধরতে পারেন দেখবেন উত্তর ভুল করবেন না। যে প্রথমে বললো যে ক্রিমিনাল কোর্ট কয় ধরনের, কোর্ট শব্দটা ব্যবহার করলো, পরে কিন্তু একটা শব্দ কোর্ট শব্দটা ব্যবহার করেনি, বলেছে কয় ধরনের ম্যাজিস্ট্রেট, আবার বলছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কয় ধরনের। এখন দেখি এখান থেকে প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন আসছে। এখান থেকে প্রশ্ন আসছে 2012 সালে একটা এরকম প্রশ্ন যে ফৌজদারি কার্যবিধিতে ম্যাজিস্ট্রেটগণকে প্রধানত কত প্রকারে ভাগ করা হয়েছে। আমি যে লাইনটা বললাম এক্সাক্ট ওই লাইনেই প্রশ্ন আসছে যে ফৌজদারি কার্যবিধিতে ম্যাজিস্ট্রেটগণকে প্রধানত কত ভাগে বা কত প্রকারে ভাগ করা হয়েছে। কেউ একজন উত্তর দেন, কত প্রকারে ভাগ করা হয়েছে ম্যাজিস্ট্রেট? 2 ভাগে কি ভাগ কি করা 2 হয়েছে। প্রকার?
জুডিশিয়াল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর এক্সিকিউটিভ Judicial ম্যাজিস্ট্রেট। জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আচ্ছা, যেহেতু আমাদের একটু নয়েজ হচ্ছে, আমি প্রত্যেককেই মনোযোগ দেওয়ার জন্য বলবো এবং আমি একটু চেষ্টা করব যে যারা মনোযোগ দিচ্ছেন কিনা এটা টেস্ট করার জন্য। জাহেদ হাসান আছেন? জাহেদ হাসান, এই জাহেদ হাসান আছেন? জি স্যার, আসছি স্যার, যদি আসছি রেসপন্স আপনি এবার বলেন, এই যে ফৌজদারি স্যার। কার্যবিধিতে এই যে বিভিন্ন ধরনের কোর্ট বা বিভিন্ন ধরনের ম্যাজিস্ট্রেট পড়লাম, কয় জি ধরনের স্যার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে? দুই শ্রেণীর কয় ম্যাজিস্ট্রেট কে স্যার? ধরনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কয় ধরনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে? কয় ধরনের? আচ্ছা, ধরুন কয় ধরনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে দুই শ্রেণীর, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। স্যার এটা মনে হয় 4 ধরনের হবে। শোনেন, স্যার আপনাকে আপনাকে আমি জিজ্ঞেস করব, এই জন্য তো আমি আমার প্রতিটি স্টুডেন্ট চাই যে একটু মনোযোগী হোক। হ্যাঁ, উনি যদি জি স্যার, প্রথম থেকে শুনতো আমার মনে হয় উত্তরটা হয়তো ভুল করতো না। হ্যাঁ, লজ্জা পাওয়ার কিছু নেই, আমরা ভুল জি থেকেই স্যার, শিখবো। আমি এই জন্য জি স্যার। টেস্ট করছিলাম যে আপনি মনোযোগী আছেন কিনা। এবার ফ্রিকোয়েন্টলি যদি একটু জিজ্ঞেস করি, জি নাসির আছেন আপনি? নাসির, আমি তো নিজের মতো করে পড়াইলে পড়ায় শেষ করে দিতে পারি আধা ঘন্টার মধ্যেই। না আপনাদের স্যার, এত একটু জিজ্ঞেস করার আমার কোনো কারণ আছে? জি স্যার, আছি স্যার। এবার আপনার কাছে প্রশ্ন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত প্রকারের? 2 প্রকারের স্যার। কে উত্তরটা দিবে কে? স্যার, চার আমি প্রকার বলছি স্যার। 4 শ্রেণীর। 4 প্রকার। চার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 প্রকার স্যার। চিফ বলেন, কি কি বলেন? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। জি আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বলতে আবার কাকে বুঝাবে? মেট্রোপলিটন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে। ভেরি গুড। এই তো আপনারা তো জানেন, আপনারা একটু মনোযোগী হন। হ্যাঁ, এই সময়টাকে যদি 1 ঘন্টা বা 1 ঘন্টাকেও যদি কাজে লাগান, তবুও আমার মনে হয় একটু উপকৃত হবেন। একটু মনোযোগ দেন। এবং আমি আবারও বলছি, আমার এত কষ্ট করার প্রয়োজন ছিল এই যে আবার আপনাকে কোত্থেকে প্রশ্ন আসছে ওই জায়গায় নিয়ে গেলাম? আমি তো এমনি পড়াই চলে যেতে পারতাম। আমি তো আপনাদের প্রশ্ন ধরে দেওয়ার চেষ্টা করছি যে প্রশ্নগুলো কি প্রকারে আসে বা কিভাবে আসছে। তো একটু মনোযোগী হয়ে আমরা মনোযোগী হলে আমরাই উপকৃত হব। এরপরে একটা প্রশ্ন আসছে, দেখেন, এটা আসছে 2023 সালে। এই প্রশ্নটা আসছে 2023 সালে যে বাংলাদেশে ফৌজদারি আদালত কয় শ্রেণীর? 2 শ্রেণীর। ফৌজদারি আদালত মানে কোর্ট জানতে চেয়েছে। এবার যদি জানতে চাইতো যে ম্যাজিস্ট্রেট কয় ধরনের, উত্তর হতো 2 ধরনের। আবার যদি জানতে চাইতো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কয় ধরনের, তাহলে উত্তর হতো 4 ধরনের। আমরা আর এখানে সময় দিব না। আমার মনে হয় আপনারা একটু যদি কেয়ারফুল হন, এই জায়গাটায় আপনারা অবশ্যই এখান থেকে নম্বর তুলতে পারবেন। এবং আমি আবারও বললাম, প্রিভিয়াস 2-3 বছরে এই জায়গা থেকে প্রশ্ন আসছে। এরপর যাব ধারা 7-এ। 7 ধারাতে তেমন কিছু নেই, ছোট্ট একটু জানতে হবে। এই জানাটা হচ্ছে, এই যে কিছুক্ষণ আগে বললাম যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকার উদাহরণ দেই কারণ ঢাকায় অনেকগুলো আদালত আছে, বুঝতে সুবিধা হবে। সেখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, আবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট আছে। এই 7 ধারার মূল বক্তব্য হলো, প্রত্যেকটা সেশন ডিভিশনকে, যেটা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে যদি হয়, তাহলে কি আমরা সেটাকে কি বলবো? মেট্রোপলিটন সেশন সেশন ম্যাজিস্ট্রেট বলবো না, মেট্রোপলিটন সেশন কোর্ট। জি স্যার। তাহলে দেখেন, আপনারা যদি এভাবে সহজে একটু মনে রাখেন যে ঢাকায় 2টা জেলা আছে, একটা হচ্ছে জেলা আর একটা হচ্ছে মহানগর। মহানগরের যে ক্ষমতা, একদম মহানগরের যে কোর্ট প্যাটার্ন, মহানগরের যে কোর্ট কাঠামো, একটা জেলার মতোই। সেখানেও দেখেন মহানগর দায়রা জজ আছে, সেখানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট আছে। আবার দেখেন জেলাতে কি আছে, সেখানে জেলা ও দায়রা জজ আছে, সেখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আছে।
কি মেলানো যাচ্ছে? এই বাস্তবতার সঙ্গে কি কথা মেলে? জি স্যার। জি স্যার। তাহলে আমরা একটা সেশন ডিভিশনকে আমরা অবশ্যই মাথায় রাখবো যে মেট্রোপলিটন যে সেশন কোড গুলো আছে এটা ঠিক একটা জেলাতে যেভাবে কাঠামো আছে ঠিক একই কাঠামো এখানে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে কি এটি মহানগর আইন দ্বারা কি হয়, নিয়ন্ত্রিত হয়। ফৌজদারি কার্যবিধি সবকিছু একই, কিন্তু দেখবেন যে প্রত্যেকটা যে ইয়াগুলো আছে, বিভাগগুলো আছে, সেখানে যে মেট্রোপলিটন আইনগুলো আছে বিভিন্ন সময়ে আহ, আইনগুলো তৈরি হয়েছে, সেই মেট্রোপলিটন আইন দ্বারাই সেই কিগুলো হয়, এগুলো পরিচালিত হয়ে থাকে। এই কারণে ওটা কি কি বলা হচ্ছে, মহানগর দায়রা জজ, আর ওটাকে বলা হচ্ছে জেলা ও দায়রা জজ। এই হচ্ছে পার্থক্য। আপনি আপনি একটু আগে কেউ একজন উদাহরণ দিল যে যদি ধরেন যে একটা মামলা হলো সাভার থানায়, তাহলে সাভার থানার মামলাটা কোথায় যাচ্ছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে। এখন জি ধরেন স্যার। একটা নিউ মার্কেট থানায় কেউ যদি মামলা করে, নিউ মার্কেট থানায় মামলাটা করলে কোন কোর্টে যাবে, সিএমএম আদালত। সিজিএম করে সিএমএম আদালতে যাবে। ধরেন যে সিএমএম আদালতের একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আপনি জামিন, একজন আইনজীবী, যদি জামিন বিষয়টা সচরাচর পরিচিত একটা উদাহরণ হিসেবে এটা বলি, আপনি মামলাটা জামিন ধরলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে, উনি আপনার জামিন আদেশ জামিন নামঞ্জুর করলেন, আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করলেন। আপনি এই রিজেক্টের বিরুদ্ধে কোথায় যাবেন? মহানগর দায়রা স্যার। মহানগর দায়রাতে যাবেন। আপাতত অন্য বিভিন্ন আইন আছে, আইনের ফাঁক ফোকর আছে, ওগুলো তো আপাতত না যায়, আমরা যদি প্লেন চিন্তা করি আমরা সরাসরি যাব মহানগরে। কিন্তু যদি সাভার থানার মামলাটা হয়, এখন সিজিএম কোর্টে গেলেন, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপনি বেল প্রেয়ার দিলেন, উনি কি করলেন, জামিন নামঞ্জুর করলেন। উনার আদেশের বিরুদ্ধে আপনি কোথায় যাবেন? স্যার দায়রা জজ স্যার। জেলা ও দায়রা জজ, অর্থাৎ দায়রা জজের কাছে যাব। তাহলে এবার কি জি স্যার। পার্থক্যটা একটু বোঝা যায় যে কেন এই যে সেশনস ডিভিশন বললো, কেন এই মেট্রোপলিটন সেশন ডিভিশন বললো, এই ধারা 7 ধারাতেই এটা পার্থক্য করে দিয়ে বলছে যে মেট্রোপলিটন এরিয়া একটা সেশনস ডিভিশন হিসেবে পরিগণিত হবে। এগুলো আপনারা অলরেডি পেরে গেছেন, ধারা 9-এ অলরেডি আমরা আলোচনা করেছি। তারপর একটু মনে করিয়ে দিই যে এই যে কোর্ট অফ সেশন, প্রতিটি জেলার জন্য বা প্রতিটি সেশন ডিভিশনের জন্য একজন করে সেশন জাজ বা দায়রা জজ থাকবেন। একই রূপ ভাবে মেট্রোপলিটন এরিয়ায় মেট্রোপলিটন সেশন কোর্ট নামে একটা সেশন কোর্ট থাকবে, যেই কোর্টে যিনি প্রিজাইড করবেন বা যিনি বসবেন ওনাকেই বলা হচ্ছে কি মেট্রোপলিটন সেশন জাজ বা মহানগর দায়রা জজ। মহানগর দায়রা জজ। এবার একটা উদাহরণ দেই। এই যে আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে একটা নিউ মার্কেট থানার মামলা সিএমএম কোর্টে গেল, একজন বেল প্রেয়ার দিল, নামঞ্জুর করলো, মহানগর দায়রা জজে গেল। আপনারা একটু শব্দ খেয়াল করেন তো, এই মহানগর দায়রা জজের এখানে জেলা শব্দটা কি আছে? জেলা শব্দটা নাই। কিন্তু একটা জেলাতে জানতো, জেলার কথা কল্পনা করে দেখেন যে ঢাকার জেলা ও দায়রা জজ, এখানে কিন্তু তার দুই রকমের ভূমিকা আছে। কয় ধরনের এই জেলা ও দায়রা জজ শব্দটার মধ্যে? দুই ধরনের। যখন যখন উনি বলছেন জেলা জজ তখন উনি কি দেখেন? সিভিল ম্যাটার্স দেখেন। যখন উনাকে বলছেন যে দায়রা জজ তখন উনি কি দেখেন? ক্রিমিনাল ম্যাটার্স দেখেন। এই কি বাস্তবতার সঙ্গে মেলে? জি স্যার, মিলে স্যার। তো এই যে কিছু কিছু স্যার আরেকবার প্রশ্ন কথাটা কি যদি রিপিট করতেন, স্যার আরেকবার কথাটা যদি রিপিট করতেন। কি আবার রিপিট করব? জি জি। জেলা ও দায়রা জজ যখন শব্দটা থাকবে, এই যে ধরেন যে আমার আপনাকে উদাহরণ দিলাম যে ঢাকার জেলা ও দায়রা জজ, উনি যখন শুধুমাত্র জেলা জজ লিখবেন তখন ধরে নেবেন উনি কি দেখছেন? সিভিল ম্যাটার্স দেখছেন। আপনি ওই যদি কোনো কারণে কাগজ দেখার সুযোগ হয়, কোনো নথি দেখার সুযোগ হয়, কোর্টে যাওয়ার সুযোগ হয়, তাহলে এটা একটু মিলিয়ে নিবেন যে যখন সিভিল ম্যাটার্স উনি শুনছেন তখন লেখেন জেলা জজের কার্যালয়, যখন উনি লেখেন ক্রিমিনাল ম্যাটার্স, এই যেমন মিসকেসের কথা শুনলাম যে জামিন বিষয়ক আদেশ উনি প্রদান করলেন, সেখানে লেখা দেখবেন দায়রা জজের কার্যালয়। অর্থাৎ দায়রা জজ বলতে উনি ক্রিমিনাল ম্যাটার্স গুলো শুনে থাকেন, আর যখন জেলা জজ লিখবেন তখন উনি অবশ্যই সিভিল ম্যাটার্স গুলো শুনে থাকেন। এই হচ্ছে একটা শব্দের মধ্যে পার্থক্য আছে। এখন এই যে আমি একটা শব্দ বললাম যে কিছু কিছু প্রশ্নের উত্তর কি করতে হবে? কমন সেন্স থেকে দিতে হবে। আপনার একদম হুবহু বইয়ে কিন্তু আপনি কি করতে পারবেন না, পাবেন না। যেমন ফৌজদারি কার্যবিধিতে এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কিত যে বিধানগুলো আছে, এগুলো কত সালে অন্তর্ভুক্ত করা হয়েছে? কে একজন বলেন তো।
যে ফৌজদারি কার্যবিধিতে এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কিত যে বিধানগুলো আলোচনা করছি বা আলোচনা হচ্ছে, এগুলো কত সালে অন্তর্ভুক্ত করা হয়েছে? স্যার 2007 একটু সালে কমন সেন্স। 2007 সালে 2007 সালে। 7 হ্যাঁ, সালে হ্যাঁ, 1 এই যে নভেম্বর। আপনার এটা একদম কি সব সময় কি বইয়ে পাবেন বলেন? যে বইয়ে না প্রশ্ন স্যার। লেখা আছে? বইয়ে আছে না স্যার, 2007 সাল নাই উল্লেখ স্যার করা বলে। আছে, না স্যার। কিন্তু বইয়ে কি এভাবে প্রশ্ন দেওয়া আছে? ফৌজদারি কার্যবিধিতে আলোচনা করছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কিত বিধান কোথায় আলোচনা করা হয়েছে, কত সালে? এগুলো কি আলোচনা করা হয়েছে? আলোচনা করা হয়নি। এগুলো কি করতে হবে? কমন সেন্স থেকে উত্তরগুলো আমাদের বের করে নিয়ে আসতে হবে। আর একটা প্রশ্ন করি, এটাও কমন সেন্সের উপর সম্পূর্ণ ডিপেন্ড করছে। কেমন? প্রশ্নটা আগে ভালো করে বোঝেন। কোন মহানগর এলাকায় পুলিশ কর্মকর্তা, এই যে মেট্রোপলিটন যে বললাম যে নিউ মার্কেট থানায়, ওয়া আমলযোগ্য মানে কি, যে মামলায় পুলিশ ওয়ারেন্ট ছাড়া কাউকে কি করতে পারবে না, গ্রেপ্তার করতে পারবে না বা মামলা তদন্ত করতে পারবে না, তাহলে আমলযোগ্য মামলা তদন্ত করতে পারবে না যদি সে অনুমতি না নেয়। তাহলে এবার বোঝেন তো, মেট্রোপলিটন এরিয়ার এই যে নিউ মার্কেট থানায় আপনি একটা আমলযোগ্য ধারার অভিযোগ করলেন, পুলিশ এটা তদন্ত করতে চায়, তাহলে পুলিশ কার কাছে অনুমতি নেবে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কিভাবে বুঝলেন যে এটা মেট্রোপলিটন? যেহেতু এরিয়াটা হচ্ছে যে মেট্রো। যেহেতু এরিয়ার মধ্যে স্যার। এরিয়া, এই এরিয়া শব্দটার মধ্যে আছে যে এটা মেট্রোপলিটন এরিয়া, যেহেতু নিউ মার্কেট থানা, এটা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে পড়ে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে অনুমতি হবে। একই বিষয় যদি সাভার থানায় হতো, তাহলে আপনি কার কাছে অনুমতি নিতেন? সাভার থানার যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে তার কাছ থেকে আপনি অনুমতি গ্রহণ করতেন। এখন আমাকে বলেন, জুডিশিয়াল এই ম্যাজিস্ট্রেট। প্রশ্নের উত্তর কি, এই প্রশ্ন কি বইয়ে কোথাও লেখা আছে এই প্রশ্ন? না না স্যার, স্যার, কমন সেন্স। বুঝে নিতে হবে স্যার। তাহলে এটা কি করতে হচ্ছে? এই যে আপনি বই পড়ছেন, এই যে ফৌজদারি কার্যবিধিকে আলোচনা করছেন, বিভিন্ন আঙ্গিকে পড়ছেন, তার আঙ্গিকে আপনি প্রশ্নটার উত্তর দিচ্ছেন। আপনি কি করছেন? প্রত্যেকটা অপশন ধরে ধরে আগাচ্ছেন। আপনি আমলযোগ্য বিষয়টা বোঝেন, আপনি এই সেশনস ডিভিশন বোঝেন, আপনি মেট্রোপলিটন সেশন এরিয়া বুঝেন, মেট্রোপলিটন এরিয়া বুঝেন, তখন আপনি এই প্রশ্নের উত্তর করতে পারবেন। আদারওয়াইজ আপনি ভুল করে আসবেন। এই জন্য কি করব, আমরা যখন একটা চ্যাপ্টার পড়ছি বা একটা ধারা পড়ছি, এর সঙ্গে সঙ্গে আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোতে যখন যাচ্ছি, তখন আপনার একটা সেন্স গ্রো করছে যে এই ধারাটা থেকেও উল্টা ভাবেও একটা প্রশ্ন আসতে পারে। আরেকটা বলবো এরকম কমন সেন্সের প্রশ্ন, জি স্যার। যদি এই আমাদের স্যার, বলেন স্যার। আজকের যে আলোচনা, এই আলোচনার বাইরে ধারা থেকে আমি জাস্ট আপনাদের এটা বোঝানোর জন্য এখানে রেখেছি। ধারাটা প্রশ্নটা হচ্ছে এরকম, আমরা কিন্তু অলরেডি শব্দগুলোর সঙ্গে পরিচিত হয়েছে, এই জন্য প্রশ্নটা আপনাদের করছি। প্রশ্নটা এরকম যে ফৌজদারি কার্যবিধির যে 107 ধারার যে মামলাগুলো হয়, এই জি। কোন আদালতের আদি এখতিয়ারভুক্ত? কোন আদালতের আদি এখতিয়ারভুক্ত? দায়রা জজ আদালতের, জেলা ম্যাজিস্ট্রেট আদালতের, নির্বাহী স্যার, ম্যাজিস্ট্রেট আদালতের? আমি শব্দ ভালো করে শুনেন, ভালো করে শব্দ শোনেন। প্রশ্নটা আবার বলেন স্যার। আমি আবারও প্রশ্ন করি, ফৌজদারি কার্যবিধির 107 ধারার মামলা কোন আদালতের আদি এখতিয়ারভুক্ত? আমি প্রশ্নের এবার অপশন দিচ্ছি, দায়রা আদালত, জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী আদালত, না জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত? একজন বলেছেন জেলা ম্যাজিস্ট্রেট, আর কেউ বলছেন নির্বাহী। কোনটা হবে বলেন তো? জেলা ম্যাজিস্ট্রেট স্যার। এক্স্যাক্টলি, জেলা ম্যাজিস্ট্রেটটাই উত্তর সঠিক। তাহলে এগুলো দেখেন, বইয়ে কিন্তু আপনি পাবেন। আমরা কিছুক্ষণ পরে যখন ধারা 10-এ যাব, তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যখন আলোচনা করব, সেখানেই কিন্তু আমরা কি পাবো, এই জেলা ম্যাজিস্ট্রেট পাবো, অ্যাডিশনাল এডিসি রেভিনিউ পাবো, এডিএম পাবো, এগুলো অনেকগুলো বিষয় নিয়ে আমরা জানবো। কিন্তু মূল ভূমিকা বা মূল আদি এখতিয়ারই হচ্ছে কি, জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট যখন তার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে ক্ষমতা অর্পণ করে দেয়, ক্ষমতাটা ভারটা অন্যের উপর হস্তান্তর করেন, তখন ওনারা এই ক্ষমতাটা প্রয়োগ করেন মাত্র। কিন্তু আসল ক্ষমতা তো জেলা ম্যাজিস্ট্রেটের। এই জন্য বলছে যে আদি এখতিয়ারভুক্ত। এই প্রশ্নটাও কিন্তু 2012 সালে আসছে। এটা কি আপনি একদম বইয়ে হুবহু লেখা আছে, না কমন সেন্স থেকে উত্তর করতে হবে? কমন সেন্স থেকে করতে হবে। And এই কমন সেন্স যদি গ্রো করতে চান, তাহলে কি করতে হবে? বই পড়তে হবে। অবশ্যই স্যার। আর বই না পড়লে তো আপনি সেন্স গ্রো করবে না। বইয়ের সাথে সাথে আপনার পরামর্শের সাথে থাকতে হবে স্যার, গাইডলাইনে থাকতে হবে স্যার।
এই তো তাহলে আমার মনে হয় যে মোটামুটি একটু ধারণা পাচ্ছেন। তা আমরা একটু ধারার দিকে আগাই। এই যে দেখেন, অনেক সময় পার হয়ে গেছে, তবু আমরা কত ধারার মধ্যে পড়ে আছি। এরপর যাব আমরা না স্যার, ধারা 10-এ। স্যার বেশি পড়লেও একটু মনে থাকতাম স্যার। এখন যেগুলো পড়াচ্ছেন সবগুলো মাথায় একেবারে ট্রাম চিহ্নিত করে করে দিয়ে যাচ্ছেন স্যার। আচ্ছা, আমরা আরেকটু আগে আমরা আবার বলি, তাড়াহুড়ার আমাদের কোনো কারণ নেই। যদি আমি জি স্যার, 5টা ধারা পড়ি, 5টা কাজের ধারা পড়বো, আমি দরকার নেই আমার বেশি ফরওয়ার্ড হওয়ার। এইটাই এইটাই স্যার, এইটাই স্যার আশা এরপর স্যার, এটাই প্রত্যাশা স্যার। এরপরে যাব আমরা ধারা 10-এ। এরপরে যাব আমরা ধারা 10-এ। এই ধারা 10-এর টাইটেল দেখে বুঝছেন যে এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এখানে এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাবেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট টার্মটা পাবেন, এডিএম অর্থাৎ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টার্মটা পাবেন, বিসিএস অ্যাডমিন শব্দটা পাবো, তারপর অ্যাসিস্ট্যান্ট কমিশনার শব্দটা পাবো, তারপর হচ্ছে ইউএন এর শব্দটা পাবো, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শব্দগুলো পাবো, পুলিশ কমিশনার শব্দগুলো পাবো। আগেই আপনাদের আমি কিছু শব্দ শুনিয়ে ফেললাম। এই শব্দ শোনার মধ্যে একটা কিন্তু, এটার কিন্তু একটা শানে নজুল আছে। আমরা একটা ধারা একদম বইয়ে তো ফৌজদারি কার্যবিধি যারা আইন প্রণেতা তারা তো দেখে দেখে বুঝে শুনে শুনে লিখছে। অ্যাজ এ স্টুডেন্ট যখন আমরা এটাকে পড়তে যাব, আমরা কি একদম ওদের ভাষায় মনে রাখতে পারবো? এটা হিউম্যানলি ইম্পসিবল। তাহলে আমরা কি করতে হবে? আমরা কিছু কিছু ছোট ছোট যদি শব্দ এখান থেকে পিক করতে পারি, ছোট 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 শব্দগুলো যদি আমরা মনে রাখতে পারি, এই ছোট ছোট শব্দগুলোর, এই যে আমরা বলি না যে এটা শানে নজুল আলোচনা করছি বা এটার ব্যাখ্যা আলোচনা করছি, এক শব্দকে বিস্তারিতভাবে আলোচনা করছি, ঠিক তেমনি এই ফৌজদারি কার্যবিধিটাকে আপনার মনে রাখতে হলে এই শব্দ পদ্ধতিতে আপনাকে আগাতে হবে। যে আমি শব্দ মনে রাখবো, এই শব্দটা মনে রাখলে ওইটার সম্পর্কে আমি আরো 2-4 লাইন বলতে পারবো, ওইটার বা শব্দ সম্পর্কে আমি জানি। ঠিক তেমনি এখানে দেখেন, এই ধারা শব্দ 10-এই বলছে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আমাদের দেখবেন যে প্রত্যেকটা জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, তার আন্ডারে এডিসি রেভিনিউ থাকেন প্রায় 3-4 জন, কোন কোন জেলায় 4 জন করে আছেন, একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, ইনারা যে কাজ করছেন, ইনাদের এন্ট্রি লেভেলটা কোথায়? ইনারা কোন সার্ভিসের সদস্য? বিসিএস অ্যাডমিন, সিভিল সার্ভিস, প্রশাসন, বিসিএস সিভিল সার্ভিস বা বিসিএস প্রশাসন অ্যাডমিন থেকে সিভিল সার্ভিস নিয়োজিত। নিয়োগ করা হয়ে থাকেন। এখন দেখেন, এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বললাম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বললাম, ইনাদের হেড কে? এই ডিস্ট্রিক্ট একজন একজন জেলার জেলা স্যার, ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট স্যার। ডিসি, জেলা ম্যাজিস্ট্রেটের আরেকটা নাম আছে, ডেপুটি কমিশনার। জেলা প্রশাসক। ভেরি গুড। তাহলে দেখেন, এই যে কিছুক্ষণ আগে বললাম যে আমাদের একজন জেলা জজ কয়টা ভূমিকা পালন করছে? 2টা, জেলা ও দায়রা জজ। ঠিক তেমনি আপনি যদি একটু ভালো করে দেখেন, এই জেলা প্রশাসন যখন কোনো অনুষ্ঠান করে বা কোনো প্রোগ্রাম করে, তখন দেখবেন ওনার কয়টা টাইটেল লেখা থাকে, এভাবে লেখা থাকে, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক। একটু আপনারা যদি কেয়ারফুলি দেখেন, এই শব্দটা পাবেন, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক। তার মানে এখানে কিন্তু 2টা ভূমিকা। উনি আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন বিবেচনা করছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন উনি কাজ করছেন, বিভিন্ন গণবিজ্ঞপ্তি দেওয়া লাগে না, বিভিন্ন পরীক্ষার সময় ডিউটি করা লাগে না, এইগুলো তো যখন উনার ভূমিকা, তখন উনি কি জেলা ম্যাজিস্ট্রেটের কার্যক্রম প্রতিপালন করছেন। উনি যখন রেভিনিউ কালেক্ট করছেন, সরকারের রাজস্ব আদায় করছেন, তখন উনি জেলা প্রশাসক। এটুকু হচ্ছে মোদ্দা কথায় পার্থক্য। এখন দেখেন, একটা জেলায় কতগুলো এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গুলা থাকে। আমরা যদি একটা ছোট্ট উদাহরণ যাই, একটা উপজেলায় যান, উপজেলায় কে কে আছেন? একজন এক্সিলেন্ট আছেন, একজন ইওনো আছেন। ইউনো আছেন আছে? জি স্যার। আপনারা একটু ভালো করে খেয়াল করুন তো, যদি আপনারা কখনো কোনো ব্যানার দেখেন বা কোনো ওনাদের কার্যক্রমে কোনো যদি ওনাদের পদবি দেখেন, তাহলে একটা জিনিস খেয়াল করবেন, ওনারা কিন্তু লেখেন এসিলেন্ট, কি লেখেন দেখেন, সহকারী কমিশনার ভূমি। ওনার এটা হচ্ছে কি ওখানকার মূল পদ, অর্থাৎ হচ্ছে পদায়ন হয়েছে এই পদে। কিন্তু ওনার আসল পরিচয় হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যান্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। খেয়াল করবেন, দেখেন এই শব্দটা, যে সহকারী কমিশনার ব্র্যাকেটে ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এই শব্দটা লেখেন।
একই রূপ জি স্যার। ভাবে একজন ইউনো যদি থাকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তার মানে কি উনি যখন এই যে আইন শৃঙ্খলা কার্যক্রমে যায়, ধরেন হয়তো কোর্ট হয়তো তাকে কি পাঠিয়েছে, দখলে পাঠিয়েছেন, অথবা দেখা যাচ্ছে তিনি কি করছেন, কোন একটা মোবাইল কোর্ট পরিচালনা করতে গেছেন, তখন ওনার কার্যক্রমটা কি হয়ে যাচ্ছেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কার্যক্রম হয়ে যাচ্ছে। এই জন্য দেখবেন আপনারা একটুখানি নাম বা কারো একটা সিল যদি দেখেন, তবু এই পার্থক্যটা ধরতে পারবেন। কি একটু কি বোঝা যাচ্ছে? জি স্যার। এবার দেখেন তাহলে একটা উপজেলা গেল, উপজেলায় কে থাকলো, এসিল্যান্ড এবং হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার। এবার একটু উপরে চলে আসেন, এখন জেলাতে আমরা ইন করব। তাহলে এই যে উপজেলা নির্বাহী অফিসার শব্দটা বললাম, এই উপজেলা নির্বাহী অফিসারের মূল পদ হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে সরকার কি করেছেন, এই উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব প্রদান করে তাকে উপজেলায় পদায়ন করেছেন মাত্র। উনাকে যদি মনে করে, সরকার যদি মনে করে যে উনাকে এই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ফিট না, উনাকে এখানে পদায়ন করা যাবে না, তাহলে কি করবে সরকার, উনাকে অন্য কোনো পদে দিবেন। অন্য কোনো পদ কোথায়? একটা যদি জেলা প্রশাসনে কখনো আপনারা যে যে থাকেন, তাহলে দেখবেন রেভিনিউ শাখা আছে, আরএম শাখা আছে, এলএ শাখা আছে, বিভিন্ন রকম শাখা আছে। এই শাখাগুলোর দায়িত্বে একজন রেকর্ড রুম শাখা আছে, নকলখানা শাখা আছে। এরকম যে শাখার দায়িত্বে থাকে প্রত্যেকেই দেখবেন হয় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অথবা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এর উপরে কে আছেন একটা জেলায়? এই যে আমরা বললাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব থাকেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা থাকেন, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি থাকেন। এরকম করে একাধিক, একজন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক থাকেন। একটা জেলায় প্রায় 4 জন অতিরিক্ত জেলা প্রশাসক আছেন, যারা সকলেই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে পদ একই, কিন্তু ওনাদের বেতন একটু বেড়ে যায়। এই হচ্ছে পার্থক্য। এখন বলেন, একজন যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকছেন বা জেলা প্রশাসক থাকছেন, ওনার পদমর্যাদা কি? উনিও হচ্ছেন একজন, কেউ একটু বলতে পারবে ওনার মূল পদ কি? সচিব, উপসচিব, যুগ্ম সচিব, উপসচিব, উপসচিব। উপসচিব। এই যে এই শব্দগুলো, এই যে এতক্ষণ যে আলোচনা করলাম এই ধারা 10-এ, এগুলো আপনাদের প্রতিনিয়তই চলতে ফিরতে এই বিষয়গুলো আপনাদের কাজে লাগবে। এই ধারাতে একটা 10-এর সাথে একটা শব্দ উচ্চারণ করেছিলাম, পুলিশ কমিশনার। এই ধারাটা, এই জায়গাটা আমার কাছে মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ। যদি প্রশ্ন আসে এই জায়গা থেকেও প্রশ্নটা আসতে পারে। এখানে বলল যে মেট্রোপলিটন এরিয়ায়, যে আমরা বারবার বলছি যে মেট্রোপলিটন এরিয়া, মেট্রোপলিটন এরিয়া, এই মেট্রোপলিটন এরিয়ায় সরকার যদি মনে করে, দেখেন সরকারের কথা বলছে সব সময়, সরকার যদি মনে করে কোন পুলিশ কমিশনারকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিবেন, তাহলে কি করতে পারবেন, ওই পুলিশ কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ার প্রয়োগ করতে পারবেন। মনে থাকবে এই শব্দটা, জি স্যার। যে থাকবে কমিশনার স্যার। অফ পুলিশ কে যদি সরকার ক্ষমতা অর্পণ করেন, তিনিও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ভূমিকা পালন করতে পারেন বা করতে পারবে। দায়িত্ব পালন করতে পারেন। আমার নোটটা জি আছে, নোটটা দিবে, আমি জাস্ট 10-এর 7 ব্র্যাকেট দিয়ে পুলিশ কমিশনার শব্দটা লিখে রেখেছি। তাহলে এই যে 10 ধারায় যখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়ে আলোচনা করছি, পুলিশ কমিশনার সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সম্পর্ক কি, পুলিশ কমিশনার মেট্রোপলিটন এরিয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ভূমিকা পালন করতে পারেন। আশা করছি আমার মনে হয় বুঝতে পেরেছেন। জি স্যার, বুঝতে পারছি। এরপরের ধারাগুলো একদমই ছোট, আমরা শর্ট ওয়েতে একটু আগাবো। ধারা 11 এখানে বলছে, দেখেন যে আমাদের যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে বা অন্যান্য যে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, তারা সকলকে রাষ্ট্রপতি বাংলাদেশ সংবিধানের 133 অনুচ্ছেদ অনুযায়ী কি করে থাকেন, নিয়োগ প্রদান করে থাকেন। এই 11 ধারাতে একটা শব্দ বলছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আমার নোটটা যদি কেউ একটু দেখেন বুঝবেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডট ডট আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শব্দটা লিখে রাখছি। সরকার যদি চায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকেও, আমরা যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে যে ক্ষমতাগুলো প্রয়োগ করি, সেই ক্ষমতাগুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে প্রদানের আদেশ দিতে পারেন। এটুকু হচ্ছে বোঝার, যে 11 ধারার ক্ষমতা বলে সরকার চাইলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা যে যে ক্ষমতা প্রয়োগ করেন, সেই একই ক্ষমতা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপর অর্পণ করতে পারেন সরকার যদি চায়। ধারা 11 শেষ, এখানে তেমন কিছু নাই।
ধারা 12, এখানে একটু ছোট ছোট বিষয় জানার আছে। স্পেশাল স্যার এখানে ম্যাজিস্ট্রেট, একটা সংবিধানের কথা বলা হয়েছে স্যার, বলেন। 133 এর। স্যার এখানে 133 অনুচ্ছেদের সংবিধানের আলোকে কি ইয়া দিবে, তাদেরকে ক্ষমতা নিয়োগ দায়িত্বটা দেওয়া দেওয়া হবে, হবে? নিয়োগ দেওয়া হবে। না না, দায়িত্ব ভিন্ন জিনিস, দায়িত্ব ভিন্ন জিনিস। আমরা বলেছি যে চিফ জুডিশিয়াল নিয়োগ দেওয়া হবে ম্যাজিস্ট্রেট বা স্যার। এই যে অতিরিক্ত চিফ, এগুলোকে নিয়োগ করা হয়ে থাকে। আমরা জি তো জি ধরেন স্যার। আমাদের এন্ট্রি লেভেল সংবিধানের শুনে 133 আমাদের দ্বারা এন্ট্রি নিয়োগ লেভেল প্রদান করা আমরা হবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অ্যাসিস্ট্যান্ট জাজ হিসেবে নিয়োগ হচ্ছে। নিয়োগ হয়ে জি আমাকে তো স্যার। বিভিন্ন জায়গায় পদায়ন করছে। এই যে পদায়নটা করা, আমাকে বিভিন্ন জায়গায় দেওয়া, এটা কোন ধারার ক্ষমতা বলা করছে? রাষ্ট্রপতি। এটা তো সব ক্ষমতা লেখা দেখবেন। এই জন্য আপনাদের যদি কখনো সুযোগ হয়, বিভিন্ন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখবেন বিভিন্ন কেউ পদায়ন করছে, কাউকে চাকরি থেকে বরখাস্ত করছে, বা কাউকে চাকরি প্রদান করছে, বা কাউকে শোকজ করছে। এগুলো আপনার ওয়েবসাইটে গেলে কিন্তু বিভিন্ন ধরনের আদেশ হয়, এগুলো দেখতে পাবেন। তখন দেখবেন লেখা থাকবে কিছু কিছু আদেশে রাষ্ট্রপতির আদেশ ক্রমে। জি বুঝাতে পেরেছি? এগুলো এগুলো যদি কখনো সুযোগ হয়, একটু ওয়েবসাইটে গিয়ে দেখেন যে কেন রাষ্ট্রপতির আদেশ ক্রমে শব্দটা লিখলো। তার মানে কি, আমাদের এই পদায়নগুলো থেকে শুরু করে সবকিছুর অনুমোদন দেয় রাষ্ট্রপতি। এই হচ্ছে বেসিক পার্থক্য। জি এরপরে যাব ধারা 12, স্পেশাল ম্যাজিস্ট্রেট। এই স্পেশাল ম্যাজিস্ট্রেটের মূল বক্তব্য আমরা 3টা শব্দ দিয়ে মনে রাখবো। একটা হচ্ছে স্পেশাল ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওনারাও হতে পারে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনারাও স্পেশাল ম্যাজিস্ট্রেট হতে পারে। উদাহরণ হিসেবে যদি বলি, সরোয়ার আলমের নাম শুনেছেন আপনারা? র্যাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করতো, অনেক বিখ্যাত ব্যক্তি। জি স্যার। জি স্যার। জি জি স্যার। স্যার শুনছি স্যার। উনি কি, উনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন না? জি স্যার। জি স্যার। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সরকার কি দিয়েছে? র্যাবে পাঠিয়েছে স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে। এরকম হ্যাঁ ভাবে দেখবেন রেলওয়েতে আছে, ভোক্তা অধিকারে আছে, অহরহ উদাহরণ পাবেন আপনার আশপাশে। যেমন রাজুকে আছে, সিটি কর্পোরেশনে আছে। এরকম বিভিন্ন জায়গায় সরকার স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রদান করে থাকেন। একই রকম ভাবে তাহলে একটা উদাহরণ যদি দেই, যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা আবার ইনারা কোথায় আবার স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করছে? ইনারাও কাজ করেন। কোথায় কাজ করছে? আপনারা ইদানিং যদি একটু নিউজ টিউজ দেখেন তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশ পুলিশ অর্থাৎ ডিএমপি কমিশনারের ওখানে, কমিশনার আন্ডারে প্রায় 8 জন ম্যাজিস্ট্রেট এই স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করছে। এছাড়া যদি আপনারা দেখেন, এই যে ডিপিডিসি আছে না, ঢাকা পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে শুরু করে আরো বিভিন্ন সংস্থাগুলো, এই সংস্থাগুলোতেও এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের মধ্য থেকে স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করা হয়ে থাকে। এর উদ্দেশ্য কি? সুনির্দিষ্ট একটা উদ্দেশ্য সাধনের জন্য এই ম্যাজিস্ট্রেটদের নিয়োগ করা হয়ে থাকে। শুধুমাত্র ওই আইনের যে মামলাগুলো উদ্ভূত হয়, সেই মামলাগুলো বিচার করার জন্য প্রয়োজনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য নিয়োগ প্রদান করা হয়ে থাকে। তাহলে স্পেশাল ম্যাজিস্ট্রেট বুঝতে আমার মনে হয় প্রবলেম হবে না। এবং আপনাদের একটা পরামর্শ থাকবে, আপনারা যখন পত্রপত্রিকা পড়বেন তখন এই বিষয়গুলো একটু কোরিলেট করার চেষ্টা করবেন, যেটার সঙ্গে ফৌজদারি কার্যবিধির ওটার সম্পর্ক কি। তাহলে বাস্তবতার সঙ্গে যখন আপনারা মিলায় পড়েন তখন আপনাদের এটা মনে থাকবে। জি এই কথা কি বেশি হয়ে যাচ্ছে? জুডিশিয়ালি আমরা কিন্তু না স্যার। প্রশ্নে যাব, প্রশ্নে জুডিশিয়ালি যাওয়ার আগে ম্যাজিস্ট্রেট, স্পেশাল এলিমেন্ট ম্যাজিস্ট্রেট। আগে নিয়ে নিচ্ছি। কোনটা? হ্যালো স্যার, জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেট হ্যাঁ বলেন। থেকে স্পেশালি ম্যাজিস্ট্রেট হলো, সেটা কি স্যার পদান্বিত হলো? পদায়িত বলতে পদায়িত? পদায়িত হলো স্যার, আমি আপনার মানে পদ উন্নয়ন হলো স্যার। পদায়ন, শোনেন, ওনাকে যখন ওখানে পাঠালো, ধরেন যে আমাকেই, আমি একটা তো জেলায় কাজ করি, সরকার চাইলো যে এই মিস্টার সুমনকে আমরা র্যাবে পাঠাবো বা আমরা পুলিশের হেডকোয়ার্টার্সে স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিব। আমাকে নিয়ে দিতে পারেন। আমার কার্যক্রম শেষ হওয়ার পর যদি মনে হয় যে 1 বছর পদায়ন করে রাখলাম, মনে হলো যে না কার্যক্রমে সচেষ্ট না, অথবা আমি প্রমোশন পেয়ে উচ্চতর পদে চলে গেলাম, তখন আমাকে কি করবে সরকার? আবার ওখান থেকে আমাকে বের করে দিবে, আমাকে আমার মূল পদে ফেরত পাঠিয়ে দিবে। জি স্যার, কি বোঝা যাচ্ছে? বুঝতে পারছি স্যার। এই যে জি স্যার। এই যে একটা উদাহরণ দেখেন। স্যার আমি একটা এডিশনাল প্রশ্ন স্যার, একটু 1 মিনিট স্যার, যদি সুযোগ দেন। হুম হুম, স্যার অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনাদের যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়, ওইখানে কি স্যার এটা কি একটা অ্যাডভান্সলি আপনাদেরকে পদান্বিত করা হয়েছে এটা, নাকি স্যার এমনি জাস্ট এখান থেকে আপনাদেরকে ওইখানে দেওয়া হয়েছে?
স্যার এই জিনিসটা একটু জানতে চাইছিলাম আর কি স্যার। এখান থেকে এখানে কোনো পদোন্নতির কোনো কিছু না, এখানে পদোন্নতির কোনো কিছু না, জি জি এখানে পদোন্নতির কোনো কিছু হয়নি। আমাকে সরকার যদি মনে করে যে এখানে ম্যাজিস্ট্রেট হিসেবে রাখবো ম্যাজিস্ট্রেট, আমাকে যদি মনে করে যে সিভিল কোর্টে পদায়ন করবে সিভিল কোর্টে পদায়ন করবে, এটা সরকারের জি ইচ্ছা। জি জি স্যার, ক্লিয়ার স্যার। তবে এটা কার জি পরামর্শ স্যার, নিতে বুঝতে হয়? পারছি। এটা কার পরামর্শ নিতে হয়? হাইকোর্টের পরামর্শ নিয়ে এগুলো করতে হয়। কারণ কি, ওই যে বাংলাদেশ সংবিধানের 116 ক ধারে বলে দেওয়া আছে যে যেটাই করুক না কেন সরকারকে কার পরামর্শ নিতে হবে? হাইকোর্ট বিভাগের পরামর্শ নিয়ে করতে হবে। উচ্চ আদালতের, জি। এবার যাই 17 ধারায়। এই 17 ধারা একদমই সোজা, তবে এখানে একটু মনে রাখলে খুবই ইজি, একটু গুলাবেন না। আমার মনে হয় আমি যদি একটু বুঝাই বলি আপনারা এটা পারবেন, এবং আপনারা অলরেডি পারেন। এই 17 ধারার মূল বক্তব্য হচ্ছে সাবঅর্ডিনেশন, অর্থাৎ কে কার অধীনস্থ, অর্থাৎ একটা জেলায় কে কার হেড, হেডের পরে কে, তারপরে কে, তারপরে কে, এই পদক্রমটাই হচ্ছে 17 ধারা। আমি এবার ছোট ছোট করে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আশা করি এর উত্তরের মধ্যে আপনাদের এটা ধারা পড়া হয়ে যাবে। যেমন এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এগুলো আলোচনা করলাম। তারপর বললাম যে একজন এসিল্যান্ড আছেন, একজন উপজেলা নির্বাহী অফিসার আছেন, তারপর হচ্ছে এডিসি আছেন, এডিএম আছেন। ইনাদের সকলের ঊর্ধ্বতন বসকে স্যার ডিসি, জেলা ম্যাজিস্ট্রেট। জি, স্যার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার, বলেন চিফ ডিস্ট্রিক্ট ও জেলা ম্যাজিস্ট্রেট স্যার, জুডিশিয়াল এক ম্যাজিস্ট্রেট। কথা। জেলা ম্যাজিস্ট্রেট, ভেরি গুড। আচ্ছা, পেরে গেছেন এটা। এর পরের প্রশ্নটা, প্রত্যেক জেলায় এই যে আমরা কিছুক্ষণ আগে ঢাকার উদাহরণ দিচ্ছিলাম যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কথা বললাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা বললাম। একটা জেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের হায়ার অথরিটি কে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার, চিফ চিফ জুডিশিয়াল জোরে জুডিশিয়াল বলেন। চিফ আমরা জুডিশিয়াল কি আজকে ম্যাজিস্ট্রেট পরীক্ষা দিতে বসছি? না স্যার, নেগেটিভ মার্কস হয়ে যাবে আমার। স্যার। না স্যার। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, একই রূপ ভাবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্যার। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ভেরি গুড। এবার দেখেন, এবার একটু যোগ করব আমরা, হ্যাঁ একটু যোগ করব। যেমন এবার দেখেন, আপনারা বললেন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের হায়ার অথরিটি হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে এবার যোগ করেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যোগ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ইনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? স্যার দায়রা জজ স্যার। ভেরি গুড। কে বললো? দায়রা জজ স্যার। হ্যাঁ হয়েছে তো, আপনারা তো অ্যাপ্রিসিয়েট করছে। জাহেদ নাকি? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, এবার আরেকজন এবার বলেন, আপনি বলবেন না এবার। এবার আরেকটা জিনিস যোগ করছি। এবার দেখেন যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ইনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? মেট্রোপলিটন হলো স্যার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কে একজন যেন বলেছেন, বলেন বলেন, একটু জোরে বলেন। স্যার দায়রা জজ স্যার। মহানগর দায়রা স্যার। মহানগর দায়রা, ভেরি গুড। মহানগর দায়রা। তাহলে আমি এই জায়গাটা আমি আবার একটু অ্যাড করছি আপনাদের, আবার মানে রিমাইন্ড করার জন্য। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট, এটা পারলেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এটাও পারলেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এটাও পারলেন। এরপরে কি করছি আমরা? যোগ করছি দুইটা করে। কি কি? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্লাস চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ইনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হচ্ছে দায়রা জজ, অর্থাৎ জেলা ও দায়রা জজ। ভাবে মেট্রোপলিটন ও চিফ মেট্রোপলিটন যে ম্যাজিস্ট্রেট আছেন, উনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হচ্ছে মেট্রোপলিটন সেশন জাজ। জি স্যার। এগুলো কিন্তু পেরে গেলেন, এগুলো কিন্তু পেরে গেছেন। এখান থেকে 17-র কয়ে একটা সূক্ষ্ম প্রশ্ন আছে। এই 17-র ক সূক্ষ্ম প্রশ্নটা হচ্ছে এরকম, এটাও পারবেন, এটাও পারবেন যে জয়েন্ট সেশন জাজ, এই যে আমরা শব্দটা একটু আগে বলেছি যে অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ ইনক্লুডস জয়েন্ট সেশন জাজ, এই জয়েন্ট সেশন জাজ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? দায়রা জজ। জেলা জজ স্যার। ভেরি গুড, সেশন জাজ আর দায়রা জজ। এই যে 17 ধারাটা এতক্ষণ পড়লাম, এগুলো কখন আবার কখন প্রয়োগ হবে জানেন?
যখন আমরা আপিল চ্যাপ্টার পড়বো, ওই যে ধারা 431, 32, 35, 36, এই যে আপিল রিভিউ রিভিশন, এই ধারাগুলো জি যখন পড়বো, এই সাবঅর্ডিনেশনটা আপনাদের অবশ্যই প্রয়োজন হবে, যে কার আপিল কোথায় যাচ্ছে। বুঝতে পেরেছি? স্যার Yes, sir. একটার সঙ্গে আর একটা কতটা ওতপ্রোতভাবে জড়িত। এখন আমাকে বলেন তো, একটা জেলার সর্বোচ্চ বিচারকের পদ কোনটি? একটা জেলা, জেলা ও দায়রা জজ স্যার। স্যার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জেলা ও দায়রা জজ। জেলা ও দায়রা জজ, ভেরি গুড। এরকম এরকম ধরনের একটা প্রশ্ন আসছে, আমি প্রশ্নটা একটু বের করি। এটা 2015 সালে প্রশ্নটা আসছে এরকম, যে প্রতিটি জেলায় সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারককে, ফৌজদারি দায়রা জজ। দায়রা জজ স্যার। দায়রা জজ। তারা এখন দশ হবে যদি স্যার। কথাটাকে ঘুরায়, এখন কমন সেন্স প্রয়োগ করেন এরপরে, এই প্রশ্নটাকে ঘুরাই যদি বলতো প্রতিটি জেলায় সর্বোচ্চ সিভিল আদালতের বিচারকের নাম কি? জেলা জজ স্যার। এটা হবে জেলা আর দায়রা জজ। দিওয়ানি আদালতের বিচারকের নাম কি? তখন হতো জেলা জজ। জেলা জজ। তখন কি জেলা ও দায়রা ব্যবহার করতেন না শুধু জেলা ব্যবহার করতেন? জেলা জজ জেলা হবে স্যার। জজ। জেলা জেলা জজ ব্যবহার করতেন। জি, স্যার। আচ্ছা, আশা করছি এখান থেকে প্রশ্ন, এই যে এই বিষয়গুলো যখন ভালো করে আয়ত্ত করতে পারবেন, তখন দেখবেন যে এই ছোট ছোট প্রশ্নগুলো কমন সেন্স প্রয়োগ করে দিলেও আপনারা সেখান থেকে উত্তর দিয়ে আসতে পারবেন। এরপরে যাই আমরা একটু ধারা 18-তে। এগুলোতে তেমন গুরুত্বপূর্ণ না, এটা এক কথায় আমরা এর আগে বলে দিয়েছি, যে এই যে মেট্রোপলিটন সেশন জাজ আছেন বা সিএমএম আছেন বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যারা আছেন, এনারা সকলকেই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের যারা সদস্য তাদের মধ্য থেকেই ওনাদেরকে নিয়োগ করা হয়ে থাকে। ধারা 18 তেমন গুরুত্বপূর্ণ নয়। ধারা 21, এখানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, এগুলো নৈর্ব্যক্তিকের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়। কিন্তু ধারা 22, এখান থেকে প্রশ্ন এর আগে আসছে। ধারা 22টা খুবই গুরুত্বপূর্ণ। জাস্টিস অব দ্য পিস সম্পর্কে আলোচনা করা হয়েছে। তা আমরা জাস্টিস শব্দের অর্থ জানি বিচারপতি, পিস শব্দের অর্থ জানি আমরা কি? শান্তি, তাই না? তাহলে যে ব্যক্তি বা যে বিচারপতিরা শান্তি রক্ষাকারী হিসেবে কাজ করেন বা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কাজ করেন বা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যারা আইনানুগ আদেশ প্রদান করেন, তাদেরকে কি বলা হয়? জাস্টিস অব দা পিস বলা হয়। এই সংজ্ঞাটা ধারা 22-এ বলা আছে, ধারা 22-এ সংজ্ঞা বলা আছে। এখন যদি প্রশ্ন আসে জাস্টিস অব দা পিস সম্পর্কে কোথায় বলা আছে? ধারা 22-এ স্যার। ধারা 22-এ জাস্টিস অব দা পিস সম্পর্কে বলে দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে ধারা 25 থেকে একটা প্রশ্ন আসছে। ধারা 25টা আগে একটু পড়ে নেই। ধারা 25-এ বললো, একটা ইংরেজি শব্দ আছে এখানে দেখবেন, এক্স অফিসিও, অর্থাৎ তার মূল বাংলা হচ্ছে পদাধিকার বলে। অর্থাৎ ধরেন এই যে জেলা প্রশাসক যে বসেন, উনার জেলায় যদি কোনো প্রোগ্রাম হতে আসেন উনার অফিসে, পদাধিকার বলে ওই প্রোগ্রামের সভাপতি কে হবেন? জেলা প্রশাসকই হবেন। কারণ কি? জেলা প্রশাসক। উনার পদাধিকার বলেই উনার ওই ক্ষমতাটা আছে। ঠিক তেমনি বাংলাদেশের জাস্টিস অব দা পিস এই পদাধিকার বলে কে কে? সুপ্রিম প্রশ্ন কোর্ট। এখানে পার্থক্য আছে, বাংলাদেশের জাস্টিস অফ পিস এবং অন্যান্য জায়গায় জাস্টিস অফ পিস একটা পার্থক্য আছে। বাংলাদেশের জাস্টিস অফ পিস সম্পর্কে যখন আপনি বলছেন, তখন হচ্ছে সুপ্রিম কোর্টের যারা বিচারপতি তারা সকলেই কি বাংলাদেশের জাস্টিস পদাধিকার অফ বলে, পদাধিকার বলে বাংলাদেশে জাস্টিস অব দ্য পিস। ভেরি গুড। কিন্তু যদি জেলার ক্ষেত্রে বলি, ধরেন যে একটা চুয়াডাঙ্গা জেলা, ওই জেলার জাস্টিস অফ দ্য পিস কে? স্যার সেখানকার স্যার বিচারকেরা যারা আছে স্যার, জুডিশিয়াল প্রশাসক স্যার। না, ভালো করে চিফ বুঝে জুডিশিয়াল বলেন। স্যার সরকার চাইলে স্যার সংশ্লিষ্ট এলাকার কোনো ব্যক্তিকে স্যার নিয়োগ দিতে পারে। এবং নিয়োগ দেওয়া ভিন্ন বিষয়। আমি বলেছি যে পদাধিকার বলে একটা জেলার জাস্টিস অফ দ্য পিস কে পদাধিকার বলে, এই যে পদাধিকার শব্দটা তো বললাম। জেলা জজ স্যার। জেলা জজ। জেলা জজ আরেকজন কে?
জেলা ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসক। জেলা প্রশাসক। নো। এখতিয়ার দিন বিচারক। অথবা চিফ দুইজনই হবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কিন্তু মেট্রোপলিটন এরিয়া হলে কে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে? চিফ মেট্রোপলিটন মেট্রোপলিটন। মেট্রোপলিটন। না, আমি একটু সংক্ষিপ্ত করে দিই, একটু গুলিয়ে ফেলতেছেন। বাংলাদেশের জাস্টিস অফ দ্য পিস হচ্ছে সুপ্রিম কোর্টের যারা বিচারপতি তারা সকলেই। যখন জেলার প্রশ্ন আসবে তখন জেলা জজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর মেট্রোপলিটন এরিয়ায় যদি হয় তাহলে কি হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখন দেখেন প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন আসছে, আমি প্রশ্নটা একটু পড়ি। নিম্নের কোন ব্যক্তি পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিস? সেখানেও কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট ছিল। নিম্নের কোন ব্যক্তি পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিস? আমি আবারও বলি, জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাকি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট? আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ভালো করে বুঝে বলবেন, পদাধিকার বলে। স্যার প্রশ্নটা একটু আবার বলেন স্যার। নিম্নের কোন ব্যক্তি পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিস? নিম্নের কোন ব্যক্তি পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিস? জেলা ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট? স্যার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্যার। মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। নো, মেট্রোপলিটন কে বলেছে? মেট্রোপলিটন। মেট্রোপলিটন স্যার আমি নো স্যার। তো মেট্রোপলিটন তো এতক্ষণ থেকে পড়াইলাম যে বাংলাদেশের জাস্টিস অফ দ্য পিস হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি, আর অন্যান্য ক্ষেত্রে তিনটা, জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন এরিয়া হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই তিন চারটা শব্দ। সুপ্রিম কোর্টের বিচারপতি, জেলা জজ, সিজিএম, আর মেট্রোপলিটন এরিয়া হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আমি তো এখানে বলেছি যে নিম্নের কোন ব্যক্তি পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিস? জেলা ম্যাজিস্ট্রেট বলেছি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলেছি, নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেছি, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলেছি। এখানে মেট্রোপলিটন স্যার। সুযোগই নাই, অন্য অপশন তো চিন্তা করার সুযোগই নেই মেট্রোপলিটনের বাইরে। জি স্যার। জি স্যার। তাহলে দেখেন কিছু প্রশ্ন আসবে খুবই সহজ, এবং আপনাদের যারা পূর্বসূরি বা উত্তরসূরি যাই বলি না কেন, আপনারা আলাপ করলে বুঝবেন যে কিছু সহজ প্রশ্ন তারা এই আবেগের বশবর্তী হয়ে মনে করে যে প্রশ্ন তো কমন পেয়ে গেছে, টিক দিয়ে দিই, এইভাবে বল পূরণ করে কিছু সহজ প্রশ্ন ভুল করবেন। এটা কমন, আপনি বললে আপনিও ভুল করবেন, আমাকে দিলে আমিও ভুল করবো। কিন্তু এই জায়গাটা যে যত চেক দিবে তার নম্বর পাওয়ার হারটাও বেড়ে আসবে। অতি আবেগী হওয়া যাবে না, মনে করা যাবে যে প্রশ্ন একদম মনে হয় যে প্লেন প্রশ্ন, সহজ সহজ প্রশ্নগুলো ক্ষেত্রে হয়তো বুঝবেন যে এখানে কোনো ঝামেলা আছে। এরপরে যায় 22-25 হলো। এই কিনা বিরক্তি চলে আসছে? না স্যার, না স্যার। না স্যার, বলেন স্যার, ধৈর্য আছে স্যার। বিরক্তি চলে আসলে শেষ করবো, আর যদি মনে করেন যে না ক্যারি করবেন তাহলে আগাবো। জি স্যার। ঠিক আছে স্যার, চলবে স্যার, অসুবিধা নাই। আর বেশি নেই, আমরা একটু যাই, আমরা প্রশ্ন উত্তরে যাব। হ্যাঁ, তো ধারা 28, এই ধারা 28টাও স্টার মার্ক দিবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেও কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে আমি প্রিভিয়াস ইয়ার ওভাবে প্রশ্ন পাই নাই, তবে আমার ধারণা এখান থেকে ইন ফিউচার প্রশ্ন আসবে। প্রশ্নটা এরকম যে দণ্ডবিধিতে যে উল্লেখিত যে বিভিন্ন ধরনের যে অপরাধগুলো বলা আছে, এই অপরাধগুলোর বিচার স্থল কোথায় কোথায় হবে সেই সম্পর্কে ধারা 28-এ বলা আছে। ধারা 28 যদি প্রথমেই পড়েন তাহলে কোন কোন ক্ষেত্রে কোথায় কোথায় বিচারটা হতে পারে, বিচারের স্থলটা কোথায় হতে পারে? তিনটা জায়গায় বিচারটা হইতে পারে। কি কি? একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। দেখেন ধারা 28টা যদি একটু খুলে দেখেন আপনারা বুঝবেন। হাইকোর্টে বিচার হয়, সেশন কোর্টে বিচার হয়, যেটা আমরা অলরেডি বলেছি জেলার ক্ষেত্রে। আর একটা কোথায় বিচার হচ্ছে? আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে বিভিন্ন আদালত। এই যে বললাম যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে বিভিন্ন আদালতে বিচার হচ্ছে, এটা কোথায় বলে দেওয়া আছে দেখবেন। এই ফৌজদারি কার্যবিধিতে একটা তফসিল আছে, এই তফসিলের 8ম কলামে বিভিন্ন কোর্টের নাম উল্লেখ করা আছে, যে 307 ধারার মামলা কোথায় বিচার হবে, মার্ডার হলে কোথায় বিচার হবে, 326 ধারার মামলা কোথায় বিচার হবে। এই ধরনের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে সুনির্দিষ্ট করে বলে দেওয়া আছে, এবং সেই অনুযায়ী কোর্টটা তখন কি হয় নির্ধারণ হয়। দেখবেন একটা 323-এর মামলা, একটা চটথাপ্পড় মারার মামলা, হুমকি ধামকি দেওয়ার মামলা, এটা কোথায় বিচার হচ্ছে তার জন্য আলাদা ফোরাম।
আবার 307 ধারার মামলা কোথায় বিচার হচ্ছে তার জন্য আলাদা ফোরাম, 302 ধারার মামলা কোথায় বিচার হচ্ছে তার জন্য আলাদা ফোরাম। এগুলো কি দ্বারা নির্ধারণ হয়? এই দ্বিতীয় তফসিলের 8ম কলাম অনুযায়ী নির্ধারণ হয়। কারো কাছে কি বই আছে এই মূল বইটা? আমার কাছে আছে। আপনি 323 ধারা বের করেন, সরি 323 ধারা বলছি, সেকেন্ড শিডিউলটা বের করে আপনি সিরিয়াল অনুযায়ী 323 ধারায় যাবেন। যে 323 ধারার বিচারটা কোথায় বলে দেওয়া আছে, কোন কোর্টে হবে? গ্রাম আদালতে স্যার। না, গ্রাম আদালত পরে যায় আগে, আপনি এখানে আগে দেখেন। গ্রাম আদালত তো নাও যাইতে পারে। এনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লেখা আছে দেখেন তো 8ম কলামে, যে যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। 8ম কলামটা দেখেন, পেয়েছেন? এ পান নাই? কে বই বের করতে পারেননি নাকি? যদি না বের করতে পারেন আপনারা একটা সময় ফ্রি টাইমে এটা দেখবেন। এবং এই যে ফৌজদারি কার্যবিধির যে সেকেন্ড শিডিউল, এই দ্বিতীয় তফসিলটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে 8টা কলাম আছে, এই 8টা কলাম আপনাদের যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, এই যে আপনি যে কে কোনো একজন জুডিশিয়াল বললেন ম্যাজিস্ট্রেট। যে কোনো কেউ একজন বললেন যে এটা কি গ্রাম আদালতে। হ্যাঁ ঠিক আছে, 323 ধারা গ্রাম আদালত শিডিউলভুক্ত। কিন্তু ধরেন 323-এর সঙ্গে 506-2 ধারা যুক্ত, যে আমাকে মৃত্যুর হুমকি ধামকি দিয়েছে। 506-2 কিন্তু কোথায় যাবে না, গ্রাম আদালতে যাবে না, সেটাও যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে হতে পারে। তখন কি হবে, 506 যেহেতু গ্রাম আদালতে যাবে না, তার সঙ্গে যেহেতু 323 আছে, 323ও গ্রাম আদালতে পাঠানো যাবে না। সুতরাং ওই দুইটা ধারার বিচার কোথায় হবে, যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচার হতে পারে। একই রকম ভাবে দেখেন তো 306 ধারা যান, আপনারা যদি একটু বের করেন 306 ধারায় যান। হ্যাঁ জি, 306 8ম কলামে যান, কি বলা আছে 306-এ? দায়রা আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রধান শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এখন দেখেন কিন্তু এগুলো একটা কাস্টম আছে। এখানে কয়টা আদালতের কথা বলা আছে দেখেন, কোর্ট অফ সেশন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস, মানে হচ্ছে ওই অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটই। এই যে এইগুলোর মধ্যে প্রত্যেকটা জেলা অনুযায়ী একটা ফোরাম ভাগ করা থাকে। এই মামলাগুলো দেখবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে থাকেন। কিন্তু 302 দেখেন তো, 302 ধারা যান এবার। জি, 302 ধারা দায়রা আদালত। একদম লেখা আছে না কোর্ট অফ সেশনস? হ্যাঁ লেখা আছে কোর্ট অফ সেশন। তাহলে অন্য কোথাও কি পাঠানোর সুযোগ আছে এই মামলা? না না, এটাতে নির্দিষ্ট করে দেওয়া আছে, একদম নির্দিষ্ট করে দেওয়া আছে। তাহলে আমরা ধারা 28 থেকে শিখলাম যে 3টা স্থলে এই বিচারটা হতে পারে, হাইকোর্ট বিভাগে, সেশন আদালতে, আর এই দ্বিতীয় তফসিলের 8ম কলাম অনুযায়ী যে নির্ধারিত কোর্ট বলা আছে সেই নির্ধারিত কোর্টে এটার বিচার অনুষ্ঠিত হতে পারে। এবার কি মনে থাকবে? আশা করি মনে থাকবে। এরপরে যাব ধারা 29 এবং ধারা 29-এর গ। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে বোঝার একটা বিষয় আছে। ধারা 29-এ বলল, ধারা 29-এর মূল বক্তব্য হচ্ছে এই ফৌজদারি কার্যবিধিতে ধারা 28 তো পড়লাম যে দ্বিতীয় তফসিলে এই আদালতে বিচার হবে। এছাড়া বিভিন্ন যে বিশেষ আইনগুলো আছে, ওই আইনে যে আদালতে বিচার অনুষ্ঠিত হওয়ার কথা বলা থাকবে সেখানেই বিচারটা অনুষ্ঠিত হতে হবে। উদাহরণ হিসেবে যদি বলি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল আছে, মানব পাচার ট্রাইব্যুনাল আছে, জননিরাপত্তা ট্রাইব্যুনাল আছে, এরকম বিভিন্ন ভাবে ট্রাইব্যুনাল করে দেওয়া আছে, সাইবার ট্রাইব্যুনাল আছে। তার মানে কি বুঝলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের যদি কোনো মামলা হয় তাহলে সেই মামলাটা কোন কোর্টে অনুষ্ঠিত হবে, বিচার অনুষ্ঠিত হবে? তার মানে কি ওটা বিশেষ আইন, বিশেষ আইনে যেখানে বলা থাকবে সেখানে অনুষ্ঠিত হবে। সন্ত্রাস বিরোধী অপরাধ যদি হয়, সন্ত্রাস বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল অনুষ্ঠিত হবে। মানব পাচার সংক্রান্ত অপরাধ হলে সেখানে যাবে, সাইবার সংক্রান্ত অপরাধ হলে সাইবার ট্রাইব্যুনালে যাবে। অনেক অনেক উদাহরণ আছে, হাতের কাছে অনেক উদাহরণ আছে। এখন বলেন, ধরা যাক কোনো আইনে কোনো আদালতের কথা উল্লেখ নাই, আইনটা বিশেষ কিন্তু আইনে আদালতের কথা উল্লেখ নাই। যেমন মাদক দ্রব্য অপরাধ নিয়ন্ত্রণ আইন 2018, এই 2018 এটাও তো একটা বিশেষ আইন, মাদক নিয়ে ডিল করছে।
কিন্তু এই আইনে কোনো বিশেষ আদালতের কথা বলা নাই যে এটা মাদক বিরোধী ট্রাইব্যুনালে বা মাদক ট্রাইব্যুনালে বিচার অনুষ্ঠিত হবে। এই কথা কি মিলানো যাচ্ছে? এই যে মাদক দিয়ে উদাহরণ দিলাম, কথা কি মিলছে? মিলছে। দেখবেন যে এই আইনে কোনো নির্দিষ্ট আদালতের কথা বলেনি। তাহলে এটার কিভাবে কোথায় বিচার হবে, এটা কিভাবে ফিক্সড করব? সেক্ষেত্রে এই 29 ধারার ক্ষমতায় বলে দিয়েছে যে সেক্ষেত্রে কোথায় যেতে হবে আমাকে? ওই দ্বিতীয় তফসিলের 8ম কলামে যাব। তফসিলে স্যার হ্যাঁ, দ্বিতীয় তফসিলের 8ম কলামে যাব কি দেখে? শাস্তি দেখে, যে কোন ধারার শাস্তি এই ম্যাজিস্ট্রেটরা কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারেন। সেই অনুযায়ী আমরা কি করব? মামলাগুলোকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে বিচারের জন্য প্রেরণ করব। উদাহরণ হিসেবে যদি বলি, দেখেন যে ইয়াবার 10-এর ক ধারার মামলা, আমার কাছে ধরেন যে 100 পিস ইয়াবা উদ্ধার হলো, তাহলে 100 পিসের ওজন হচ্ছে অনুমান 10 গ্রাম। 10 গ্রাম যদি হয়, এই মামলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ট্রায়াল করার ক্ষমতা নাই। কেন? এখানে শাস্তির কথা বলে দেওয়া আছে যে অনন্য 1 বছর, অনূর্ধ্ব 5 বছর। এই শাস্তির পরিমাণ নির্ধারণ করে আমি বলবো যেটা একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হবে। এই জন্য দেখবেন যে এই ইয়াবার 10-এর কয়ের মামলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হয়ে থাকে। আশা করি এগুলো এগুলো সহজ, এটা মনে রাখবেন। তবে 29-এর গ আর এই 33-এর ক, এই জায়গাটাতে একটু ছোট্ট ঝামেলা আছে। ঝামেলাটা কি? 29-এর গয়ে একটা শব্দ, আপনারা যদি বই থাকে আপনার শব্দটা একটু মার্ক করবেন। ইনভেস্ট একটা শব্দ আছে, ইনভেস্ট। আমরা বলি না যে ব্যবসায় টাকা ইনভেস্ট করছি? জি স্যার। বলি না যে ব্যবসায় আমরা ইনভেস্ট করছি? জি। আর আরেকটা হচ্ছে বিচার করা, 33-এর ক। এই শব্দটা মনে রাখবেন যে বিচার করা। তাহলে ইনভেস্ট শব্দটা দিয়ে এখন আমরা 29-এর গটাকে পড়ি। এই ইনভেস্ট শব্দটা দিয়ে সরকার কি করলো? সরকার যদি চায়, সরকার যদি মনে করে যে মামলার আধিক্য বেড়ে গেছে, সেশন কোর্ট এতগুলো ট্রায়াল করে পারছে না, অন্যান্য ম্যাজিস্ট্রেটকে ট্রায়াল করার ক্ষমতা দেওয়া যেতে পারে। তাহলে সরকার অফিসিয়াল আদেশ করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে অথবা অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বা অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যারাই হোক, এই পদমর্যাদার অফিসারদেরকে মৃত্যুদণ্ড ব্যতীত অন্য যে কোনো অপরাধের মৃত্যুদণ্ড ব্যতীত, চিন্তা করেন যে যে অপরাধগুলো শাস্তি মৃত্যুদণ্ড, এই অপরাধগুলো ব্যতীত অন্য যে কোনো অপরাধের বিচার করার জন্য কি করতে পারেন? ক্ষমতা অর্পণ করতে পারেন। বিচার করার জন্য ক্ষমতা অর্পণ করতে পারেন। বিচার করার জন্য। শাস্তির কথা কি বলেছে যে শাস্তি দিতে পারবে? না স্যার। বলেছে বিচার করার জন্য। এবার দেখেন 33-এর কয়ে বলছে ঠিক আছে, মৃত্যুদণ্ড ব্যতীত এইগুলোর বিচার করতে পারবে, কিন্তু 7 বছরের বেশি শাস্তি দিতে পারবে না। পার্থক্যটা বোঝা গেল? প্যাচ খুলে যাবে। দাঁড়ান, ধরেন যে আমি একজন সিজিএম, আমার কাছে মৃত্যুদণ্ড ব্যতীত একটা অপরাধ বিচার করার জন্য পাঠালো। আমি সাক্ষ্য গ্রহণ করলাম। সাক্ষ্য গ্রহণ করে দেখা যাচ্ছে যে এটা শাস্তি দিতে হবে সর্বনিম্ন 10 বছর। আমি কি শাস্তি দিতে পারবো? আমি পারবো না। তখন কি করবো? দাঁড়ান, এখানেই তো বুঝছিলেন না যে এই জায়গাতে প্যাচটা। তখন আমি কি করব? আমি ওই যে ফাইন্ডিংস লিখবো যে আমি একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা এসিজিএম বা এসিএমএম, আমি এই সাক্ষ্য প্রমাণ গ্রহণ করেছি। সাক্ষ্যগুলো গ্রহণ করে দেখা যায় এখানে শাস্তি প্রদান করতে হলে সর্বনিম্ন শাস্তি হয় বা সর্বোচ্চ শাস্তি হয় 10 বছর, যা আমার এখতিয়ার বহির্ভূত। এই ফাইন্ডিংস দিয়ে, এই আদেশ দিয়ে আমি কি করে দিব? ওই এখতিয়ার সম্পন্ন আদালতে মামলাটা ট্রান্সফার করে দিব। আমি কি করলো? সরকার আমাকে দিয়ে সাক্ষ্য গ্রহণ করায় আপনার কাছে নিয়ে নিল। উনি এখন শাস্তি ঘোষণা করবেন। উনি এবার শাস্তি ঘোষণা করবেন। আর সরকার আরেকটা যখন ক্ষমতা দিচ্ছে আমাকে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের যখন ক্ষমতা দিচ্ছে যে আপনি একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কি কি শাস্তি দিতে পারবে, শাস্তি প্রদানের যখন আমাকে ক্ষমতা প্রদান করেছে 33-এর কয়ে, তখন আমি বলেছি কি যে আমি 7 বছরের বেশি শাস্তি প্রদান করতে পারবেন না। আমাকে সরকার একদম আইন দিয়ে বলে দিয়েছে যে আমার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের ক্ষমতা হচ্ছে কি সর্বোচ্চ 5 বছর। কিন্তু যখন আমাকে এই যে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে, যে 33-এর ক অনুযায়ী বিশেষভাবে ক্ষমতা দিল, তখন আমি কি করতে পারবো? সর্বোচ্চ 7 বছর পর্যন্ত সাজা প্রদান করতে পারবো। তাহলে আমরা এখানকার পার্থক্যটা যদি একটু পড়ি, পার্থক্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে শাস্তি প্রদান আর একটা হচ্ছে বিচার করা।
আমি সিজিএম বা এসিএমএম বা এসিজিএম যেই হই না কেন, আমাকে সরকার চাইলে মৃত্যুদণ্ড ব্যতীত অন্যান্য যে কোনো অপরাধের বিচার করিয়ে নিতে পারে, কিন্তু শাস্তি আমাকে দিয়ে ঘোষণা করানো যাবে না। আমাকে দিয়ে যদি শাস্তি ঘোষণা করাতে হয়, আমার ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ কত, 7 বছর পর্যন্ত। 7 বছর। এইটুকুই হচ্ছে পার্থক্য। এখান থেকে প্রশ্ন আসছে, প্রশ্নটা আসছে এরকম, একটু বের করি, একটু ওয়েট। ফৌজদারি কার্যবিধির 29-এর সি ধারা বলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারে অনধিক কত বছর? 7 বছর। অনধিক 7 বছর। এটা 2015 সালে আসছে। দেখেন, জি একই প্রশ্নকে ঘুরাই দিল, এই প্রশ্নটাকে ঘুরাই দিয়েছে, 29-এর সিটাকে ঘুরিয়ে দিয়েছে। এই জন্য আমি বারবার বলছি যে আমাদের কমন সেন্সকে ডেভেলপ করতে হবে। প্রশ্নটা ঘুরিয়ে কি করলো দেখেন, সরকার বিশেষ ক্ষমতা অর্পণ করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মানে কি, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, জি স্যার। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত মেয়াদের কারাদণ্ড দিতে পারেন? 7 বছর। তার মানে দেখেন একই প্রশ্ন কিন্তু ঘুরাই দিছে। ওখানে একবার বললো যে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, আরেকবার বলছে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কি মনে থাকবে জি স্যার। না একদম কঠিন হয়ে যাচ্ছে? না স্যার, একদম সহজও না? স্যার এখন তো সহজই লাগছে স্যার। আচ্ছা, কয়দিন পরে বোঝা যাবে এটা কতটুকু সহজ। জি স্যার। জি স্যার, মাথা ঘুরে গেলে শেষ স্যার। আরেকটু আগায়, বেশি সময় লাগবে না, হ্যাঁ? আর আপনারা যদি বিরক্ত হন তাহলে আমি এখানে ক্লোজ করে দিব। এই যে স্যার অনেকে আপনি তো অনেকে 36 একদিনে, বলছেন স্যার, 36 পর্যন্ত পড়াচ্ছেন। একদিনে মনে হয় বেশি হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। জি এই যে, স্যার, বেশি হলে স্যার মাথা তো গোলমাল হয়ে যাবে স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ, এই জন্য বেশ কোনো অসুবিধা নেই, আপনারা যেখানে থামতে বলবেন ওখানেই থেমে যাব আমরা। তো আমরা মোটামুটি 29 পর্যন্ত শেষ করলাম, 29-এর গ পর্যন্ত শেষ করলাম। এবার একটু রিল্যাক্সন, তাড়াহুড়ার কোনো কারণ নাই। এবার জি একটু স্যার। প্রশ্ন করুন। এবার প্রত্যেককে একটা করে প্রশ্ন করা হবে, দ্রুত রেসপন্স করবেন এবং উত্তর দিবেন। একদম সিরিয়াল অনুযায়ী। আব্দুর রহমান, আপনি আছেন? জি আছি। আপনার প্রশ্ন, ফৌজদারি কার্যবিধি আইনটি 1898 সালের কত নম্বর আইন? ফৌজদারি 1800, এটা কত নম্বর আইন? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার? এটা হলো স্যার 1 নাম্বার। ও সরি, এক 5 নাম্বার। এক নং আইন স্যার। 5 নাম্বার স্যার। একজন উত্তর দিয়েছে 5 নাম্বার। 5 স্যার। আচ্ছা, প্রত্যেকের কাছে আসবো। এরপরে হচ্ছে আলমগীর খান, আপনি আছেন? আলমগীর খান, আপনি আছেন? জি আছে। আপনার কাছে প্রশ্ন, পুলিশ রিপোর্ট, পুলিশ রিপোর্টকে কি কমপ্লেইন বলা যাবে? জি না স্যার। ভেরি গুড, ঠিক আছে, আপনি মিউট করেন। এরপরে আছেন জাহিদ হাসান, আপনাকে ধরবো না, আপনি কয়েকটা উত্তর দিছেন। আজম শেখ, আজম শেখ, এই রেসপন্স করেন, দ্রুত রেসপন্স করেন, সময় নষ্ট করেন না, আপনাদের অনেকের অনেক ব্যস্ততা আছে। আজম শেখ আছেন? জি স্যার। জি আপনার স্যার। কাছে প্রশ্ন, ইনকোয়ারি ও ইনভেস্টিগেশনের মধ্যে মূল পার্থক্য কোনটা? ইনকোয়ারি কে করে আর ইনভেস্টিগেশন কে করে? ইনকোয়ারি হচ্ছে স্যার আদালত, আদালত থেকে, আর ইনভেস্টিগেশন হচ্ছে পুলিশ করে স্যার। উত্তর কি সম্পূর্ণ সঠিক হয়েছে? কেউ একজন বলেন। জি স্যার, ইনকোয়ারি সঠিক হচ্ছে হয়েছে। ম্যাজিস্ট্রেট, ইনভেস্টিগেশন পুলিশ। আর আপনারা ইনভেস্টিগেশন অনেকেই, পুলিশ। হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে, মিউট করেন, আমি প্রত্যেকের কাছে আসবো, হ্যাঁ? কেউ যদি বাদ পড়েন, আমার এখানে তো যে ইয়ার কারণে সিরিয়ালটা এদিক ওদিক হয়। আসাদ আছেন? জি স্যার। অপরাধ আছি বলতে স্যার। কি বোঝায় বলেন, অপরাধ বলতে কি বোঝায়? স্যার আইনের নিষিদ্ধ কাজটাই স্যার অপরাধ স্যার। এটা কি শাস্তির ব্যবস্থা থাকতে হবে না? অবশ্যই স্যার।
এটা বলবেন, অপরাধের সংজ্ঞা দিতে গেলে এই শাস্তির কথাটা বলবেন, যে অবশ্যই আমাদের প্রচলিত আইন অনুযায়ী অবশ্যই শাস্তির ব্যবস্থা থাকতে হবে। এরপর রবিন, জি স্যার। আপনার কাছে প্রশ্ন, আমাদের ফৌজদারি কোর্ট কয় ধরনের? ফৌজদারি কোর্ট কোর্ট দুই ধরনের স্যার। কি কি? একটা হচ্ছে দায়রা দায়রা কোর্ট, সেশন কোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্ট। ঠিক আছে, ভেরি গুড। এরপরে অপূর্ব সরকার, স্যার আপনার কাছে প্রশ্ন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কয় ধরনের? 4 ধরনের। কি কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সরি স্যার ভুলে গেছি। কে বলবে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, স্যার আমি বলবো স্যার। ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এগুলো পারেন, আমরা তো ওই জায়গাটা যেতে পারিনি। এবার বলেন, আজিজ খান আছেন? জি স্যার, জি স্যার। বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বাংলাদেশের বিচার বিভাগীয় সদস্যদের মধ্য হতে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজদের নিয়োগ সংক্রান্ত বিধিমালা প্রণয়ন করতে পারেন? সরি স্যার। কে বলবে? 133 133 এই যে আপনার সংবিধানের 133 অনুচ্ছেদের। আপনার যারা সহশিক্ষার্থী বন্ধু আছে তাদের কাছ থেকে এটা শিখলেন যে 133 133 সংবিধানের 133 অনুচ্ছেদ। বা বোরহান, আপনি আছেন? বোরহান 49 লেখা, বোরহান 49। বোরহান নাই? ডিএফ মোল্লা, আপনি আছেন? ডিএফ মোল্লা, আপনার কাছে প্রশ্ন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণকে ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারা অনুসারে নিয়োগ প্রদান করা হয়ে থাকে? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট 10 দ্বারা। 10 ধারা, ভেরি গুড। জহিরুল ইসলাম, জহিরুল ইসলাম আছেন? কোঅপারেট করছে না। জেরিন, এই কি জেরিন সুলতানা আছেন? নাই। জামি, এই কি আমার কথা শোনা যায় না? শোনা যাচ্ছে স্যার। জি শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। স্যার হচ্ছে না কেন? জামি স্যার স্যার জামি বলছিলাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই যে একটা করে প্রশ্ন করছি, তাহলে মিনিমাম আমাকে 20টা প্রশ্ন করতে হবে। এই 20টা প্রশ্ন যদি আপনারা শোনেন, তবে কি 5টা কি মনে থাকবে না? অবশ্যই অবশ্যই স্যার। থাকবে আচ্ছা, কিন্তু এই যদি মনে করেন যে না সময় বেশি লাগছে, তাহলে এই পদ্ধতি বাদ দিব। আমার এটার করার উদ্দেশ্য আছে একটা, এতে মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা শুনলেন কিনা, একটু মনোযোগী ছিলেন কিনা। স্যার এই পদ্ধতি যদি আমরা পড়ালেখা, স্যার আমি একটা ছোট স্টুডেন্ট স্যার, এই পদ্ধতি যদি আমাদের পড়ালেখা কন্টিনিউয়াসলি এই পদ্ধতি যদি আপনি আমাদেরকে পড়ান স্যার, আমাদের মনে হয় স্যার নেক্সট টাইম আর পড়তেও হবে না স্যার। মানে কি পড়বো স্যার, পড়বো না তা না, কিন্তু এইভাবে পড়লে স্যার মাথার ক্যাচিংটা আমরা সবচেয়ে বেশি ক্যাচ করতে পারবো স্যার। এটা তো আপনাদের আমাকে কোঅপারেট করতে হবে। কেমন? যখন দ্রুত ডাকছি, আপনি ফোনটা অবশ্যই হাতের কাছে আছে, আপনি রেসপন্স করতে হবে। হ্যাঁ, তাহলে কি হবে, তারা এই যে ধরেন যে কেউ একজন 1 মিনিট লেট করলো, আর 5 জনের তো 2 মিনিট লেট হচ্ছে না? জি স্যার। আমরা একটু যাই। বজলুর রহমান, আপনি আছেন? জি আছি। স্পেশাল স্পেশাল ম্যাজিস্ট্রেট যে নিয়োগ করা হয়ে থাকে, এটি ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারা অনুসারে নিয়োগ করা হয়ে থাকে? স্পেশাল ম্যাজিস্ট্রেট, অপশন দিব? 10, 11, 12। এটা তো 12 হবে সম্ভবত। স্যার 12 ভেরি ধারা গুড। স্যার। আরো হবে স্যার। 12, ঠিক আছে, উনিও পেরেছেন 12 ধারা। এরপরে মিজানুর রহমান, আপনি আছেন? মিজানুর রহমান নাই।
রোজিনা? জি জি স্যার আছি ভেরি গুড। আছি আপনার কাছে প্রশ্ন, হ্যাঁ ঠিক আছে, আপনার কাছে প্রশ্ন, সমগ্র বাংলাদেশের জাস্টিস অফ পিস কে? স্যার সুপ্রিম কোর্ট সুপ্রিম সুপ্রিম কোর্ট? কোর্ট বাংলাদেশের জাস্টিস অফ দ্য পিস সুপ্রিম কোর্ট হবে না, সুপ্রিম কোর্টের বিচারকগণ বিচারপতি শব্দটা হবে? সুপ্রিম কোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতি সরি বিচারপতি। স্যার সুপ্রিম কোর্টের ভেরি গুড। বিচারপতি ও পারবে, ওইটুকু বলছে, দ্যাটস এনাফ, ও পারবে। জি স্যার বিচারপতি ওটা ভুলে এরপরে, গেছি হ্যাঁ ঠিক আছে, মিজানুর রহমান। মিজানুর আছেন? মিজানুর রহমান? নাই। স্যার বলেন স্যার। এবার বলেন আপনি, মেট্রোপলিটন এরিয়ার জাস্টিস অফ পিস কে? চিফ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। উত্তর কি সঠিক হয়েছে? কেউ একজন বলেন। জি স্যার। না স্যার। কেউ একজন বলেছেন না, একজন বলেছেন জি। না কে বললেন? হাসান? স্যার আমার স্যার আমি বলছি রবিন হয়েছে। রবিন স্যার। কে বলেছেন না? ওনার তো জানতে চাচ্ছি। হাসান বলেছেন না? স্যার আমি যে হয়েছে এটা বলছি। ও, হাসান বলেছেন হয়েছে, আর রবিন বলেছেন না। না রবিন বলেন কি হবে তাহলে? এটা হচ্ছে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পদাধিকার বলে হবে স্যার। আমার প্রশ্নটা আবার শোনেন, আমি বলেছি ঠিক আছে, জি আপনি স্যার। বুঝে নেন, কিন্তু আপনি উত্তরটা দেন। আমার প্রশ্নটা হচ্ছে যে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে জাস্টিস অফ পিস কে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সরি স্যার আমি ভুলে গেছি স্যার। ভেরি ভুলে গুড, গেছি ঠিক আছে। স্যার, স্যার এবার ভুলে গেছি। পরের প্রশ্ন, ওমর ফারুক জি স্যার আছি আছেন? স্যার। আপনার প্রশ্নই তো হারাই ফেলছি, দাঁড়ান। প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সর্বোচ্চ পদের নাম কি? পজিটিভ স্যার প্রশ্নটা একটু এগেইন আমার। প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সর্বোচ্চ পদের নাম কি? জেলা ম্যাজিস্ট্রেট স্যার। স্যার চিফ জুডিশিয়াল Very good. ম্যাজিস্ট্রেট স্যার। এই পারভিন জুডিশিয়াল চুমকি ম্যাজিস্ট্রেট। আছেন? পারভিন? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হবে না, ওনার তো সঠিক জেলা ম্যাজিস্ট্রেট সঠিক। এই পারভিন আছেন? স্যার আপনি বলেন। একটু ওয়েট। প্রতিটি জেলায় সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক কে? ফৌজদারি নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফৌজদারি আদালতের সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক, একজন জেলার সর্বোচ্চ ফৌজদারি আদালত, ভালো করে মনে করে বলেন। জেলা ম্যাজিস্ট্রেট। জেলা স্যার দায়রা পারভিন চুমকি? আর সেখানে সিভিল করলে দায়রা হবে, সেই ক্ষেত্রে তো জেলা ম্যাজিস্ট্রেট। জেলা জজ হবে, আর সিভিল করলে জেলা জজ। এই আপনি কি বুঝতে পেরেছেন পারভিন? জি না স্যার বুঝিনি। কেন বুঝলেন না বলেন। হ্যাঁ হচ্ছে মানে হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেট ফৌজদারির হিসাবে তো জেলা আসে, মানে আর হচ্ছে যে দায়রা হলে হলো দেওয়ানি হলে আছে দায়রা আসে, সেই হিসাবে জেলা ম্যাজিস্ট্রেট হবে না। আমি কি এটা পড়িয়েছি? কেউ একজন বলেন তো। না স্যার। না স্যার। কি পড়িয়েছি? ফৌজদারি হলে জেলা দায়রা হবে, আর সিভিল হলে হচ্ছে দায়রা জজ এবং হ্যাঁ, আপনি এটা জেলা জজ দায়রা জজ, আর হলো সিভিল হলো স্যার জেলা জজ। আপনার জন্য আমি আবারও ক্লিয়ার করি, একজন জেলার ফৌজদারি আদালতের সর্বোচ্চ বিচারকের নাম হচ্ছে দায়রা জজ। দায়রা জজ কি কথা, প্রতিটি জেলার সিভিল অর্থাৎ দেওয়ানি আদালতের বিচারক হচ্ছে জেলা জজ। আমি আবারও বলেছি, নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি হয় সেক্ষেত্রে হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। দ্যাটস দ্য ডিফারেন্স। এরপরে রিয়া আপনি আছেন?
আপনি আছেন? নাই। শাহাদাত, শাহাদাত হোসাইন, জি আসসালামু আলাইকুম স্যার। আপনি আছেন? আপনার কাছে প্রশ্ন, এটা বুঝে উত্তর দিবেন। আমার আলোচনার মধ্যে পড়িয়েছি আমি, ফৌজদারি কার্যবিধির 107 ধারার মামলা কোন আদালতের আদি এখতিয়ারভুক্ত? স্যার আপিল স্যার আমি ফৌজদারি আপিল বলিনি, কার্যবিধির আদি বলছি, 107 আদি ধারার মামলা এখতিয়ারভুক্ত, কোন আদি jurisdiction। আদালতের অন্তর্ভুক্ত? জেলা ম্যাজিস্ট্রেট। 107 ধারার মামলা কোথায় হয়? জেলা মিস। ভেরি গুড, তো এটুকু হলেই তো হবে। জি তারপরে শেখ দৃষ্টি, আপনি আছেন? ফৌজদারি কার্যবিধির এই আপনি আছেন? শেখ দৃষ্টি, প্রশ্ন নাকি আমার কথা বোঝা যায় না? বুঝা না যায় থাকলে স্যার। আমি পাস করবো। সোহাগউদ্দিন, স্যার আমি ফ্রি আছি স্যার। আছেন? আপনার কাছে জি স্যার। প্রশ্ন, ফৌজদারি কার্যবিধিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কিত বিধান কোন সনে অন্তর্ভুক্ত করা হয়েছে? ফৌজদারি কার্যবিধিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোন সনে স্যার অন্তর্ভুক্ত করা হয়েছে? 1898। অন্তর্ভুক্ত করা হয়েছে। ভালো করে বুঝেন, ভালো করে বুঝে বলেন। বিচার বিভাগ পৃথক হলো কবে? স্যার 2007। তাহলে তখন থেকে তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধিতে ইন হলো। জি স্যার। এই আপনি আছেন? শেখ দৃষ্টি, এবার কি বোঝা যাচ্ছে? জি স্যার আছি স্যার। আপনারা যখন বই একটা পড়বেন দেখবেন ওই বইটার মধ্যেই সংশোধনী নিচে আন্ডারলাইন করে করে লেখা আছে সুন্দর করে, সেখানে দেখবেন 2007 সুস্পষ্ট করে বলে দেওয়া আছে। এরপরে আছে শাওন, আপনি আছেন? জি স্যার। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কে প্রয়োগ করেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট না মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। যেন সহজ করে দিলাম। এইবার তাসনিয়া তাবাসসুম, আপনি আছেন? ইয়েস স্যার। আচ্ছা, একটু ওয়েট। সরকার বিশেষ ক্ষমতা অর্পণ করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত মেয়াদের কারাদণ্ড দিতে পারেন? সরকার বিশেষ ক্ষমতা মেট্রোপলিটন 7 ম্যাজিস্ট্রেট বছর স্যার। এই যাকে প্রশ্ন করেছি কেউ নাই? 7 ইয়ার্স হবে স্যার। 7 ইয়ার্স, ভেরি গুড। 7 বছর হবে, 7 বছর। হ্যাঁ 7 বছর, ঠিক আছে, ও বলেছে। সোহাগউদ্দিন, জি স্যার। প্রতিটি জেলায়, সরি এটা ওই পর্যন্ত পড়ায়নি, এই জন্য ওই জায়গাটুকু চলে যাচ্ছে কেমন। স্যার প্রশ্নটা বলেন যদি অ্যান্সার দিতে পারে। অবশ্যই অবশ্যই, প্রশ্ন আমি ওইটু পড়াই দিব, প্রশ্ন আমি পড়াই দিব, তবে আপনাকে একটা প্রশ্ন করে তো আগে শেষ করতে হবে। দাঁড়ান, এটা পড়িয়েছি আমি, এই প্রশ্নটা পড়িয়েছি, এটার উত্তর দেন। জি স্যার। মেট্রোপলিটন এরিয়ার মধ্যে অআমলযোগ্য মামলার যদি তদন্তের অনুমতি নিতে হয় তাহলে কার কাছে অনুমতি নিতে হবে? জুডিশিয়াল শুনেন, যাকে প্রশ্ন করি তাকে উত্তরটা দিতে পারেন। হ্যাঁ, শেষ যদি না পারে আমরা পাস করব, তারও তো কনফিডেন্স লেভেল গ্রো করতে হবে যে না আমি পারছি। এখন বলেন তো কাকে প্রশ্ন করা হয়নি? আমাকে প্রশ্ন করা হয়। আপনার নামটা বলেন একটু, একটু প্লিজ নামটা বলেন। নূর হোসাইন। নূরকে পেলাম না কেন? নূর হোসেন কি প্রশ্ন করেন? এবার আপনার জন্য তাহলে কঠিন প্রশ্ন, এবার বুঝে উত্তর দিবেন। এই নূর কে আছেন? এবং এখানে কমন সেন্স প্রয়োগ করবেন, আগে প্রশ্ন আগে ভালো করে বুঝেন, সবার জন্য উন্মুক্ত প্রশ্ন, তবে আগে নূর যদি না পারে তাহলে আমরা অন্যদের কাছে যাব। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের, এটা ভালো করে বুঝেন, আমরা ওই পর্যন্ত যাইনি এই জন্য আমি এটা পড়াতে চাচ্ছিলাম না, তারপর যেহেতু বললেন এই জন্য বলছি, এটা 2020 সালে প্রশ্নটা আসছে।
প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা নয় কোনটি? আমি এখন উত্তর উত্তর মানে কয়েকটা অপশন দিই। অপশন, জি। বিচার করার ক্ষমতা, অপরাধ আমলে গ্রহণ করার ক্ষমতা, এই দুইটার মধ্যে থেকে বলেন। বিচার করার ক্ষমতা। আবার প্রশ্নটা একটু বলুন আবার স্যার, একটু প্রশ্নটা হচ্ছে কোনটি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা নয়? সাধারণ ক্ষমতা নয়, অপরাধ আমলে গ্রহণের ক্ষমতা নাকি বিচার করার ক্ষমতা? বিচার করার ক্ষমতা। বিচার করার ক্ষমতা। অপরাধ বিচার করার ক্ষমতা। আর কেউ একজন উত্তর দেন তো, কোনটা হইতে পারে, অপরাধ আমল গ্রহণের ক্ষমতা নাকি বিচার করার ক্ষমতা? বিচার করার ক্ষমতা। বিচার করার ক্ষমতা। না, এই যে একটা সহজ জিনিসকে এই যে গুলায় ফেললেন, দেখেন স্যার এই এটা এটা হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হবে অপরাধ আমল ক্ষমতা স্যার আছে স্যার। হ্যাঁ, আমলে গ্রহণের ক্ষমতা। শুনুন, এটা একটু ব্যাখ্যা আগে নেন তারপর। হবে স্যার আমল কগনিজেবল অফেন্স রিসিভ করার ক্ষমতা স্যার। হ্যাঁ, এটাই হচ্ছে কি সাধারণ ক্ষমতা না, আপনার তো বিচার করার ক্ষমতা সাধারণ ক্ষমতা। জি স্যার। আপনি বিচার করবেন, সমন দিবেন, এটা ওটা করবেন, ওয়ারেন্ট দিবেন, আপনার স্বাভাবিক ক্ষমতা। কিন্তু জি আপনাকে যদি সরকার এই অপরাধ আমলে গ্রহণের ক্ষমতা না দেয়, 190 ধারার ক্ষমতা যদি পাওয়ার না দেয়, আপনি কি করতে পারবেন না? কোনো অপরাধ কগনিজেন্সে নিতে পারবেন না, অপরাধ আমলে নিতে পারবেন না। জি স্যার কগনিজেন্স নেওয়ার পরে স্যার ওনার যদি জুরিসডিকশন নাও হয়, এটা একটা মামলা ট্রান্সফার হয়ে যাবে স্যার অন্য কোর্টে। হ্যাঁ, ঠিক আছে, সেটা সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই জি জন্য স্যার। বলছে যে এটা আপনার সাধারণ ক্ষমতা নাই। এই যে সাধারণ মানে কি বুঝছি, আমি সাধারণভাবে পোশাক আশাক পরি, এটা তো আমার সাধারণ ক্ষমতা আমার আছেই, আমি পড়তে পারি। কিন্তু ঈদের দিন আমি কি পরবো? বিশেষ জামা পরবো, তাই না? জি স্যার। ঠিক ঠিক আছে স্যার, সেইরকম, স্যার থ্যাংক স্যার, ঠিক ঠিক আছে সেইরকম স্যার। আপনাকে যদি ঈদের দিন, আপনি ছোট মানুষ, আপনার আয় রোজগার নাই, আপনার বাবা যদি আপনাকে এই বিশেষ জামাটা উপহার দেয়, তাহলে না আপনি এই নতুন জামা পরে ঈদগাহে যেতে পারবেন, আদারওয়াইজ আপনি ঈদগাহে যেতে পারবেন না। ঠিক তেমনই সরকার যদি আপনাকে আমলে গ্রহের ক্ষমতা দেয়, তাহলে আপনি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, আদারওয়াইজ এটা আপনি ক্ষমতা আদারওয়াইজ প্রয়োগ করতে পারবেন হবে না। না। তার মানে কি, ঠিক আছে। যে ক্ষমতা সরকারের মুখাপেক্ষী, সরকার যতক্ষণ দিবে ততক্ষণ আমি প্রয়োগ করতে পারবো, আদারওয়াইজ আমি পারবো না। তার মানে কি, ওটা কি আমার সাধারণ ক্ষমতা? ওটা না স্যার, অসাধারণ ক্ষমতা বলেন, বিশেষ ক্ষমতা। বিশেষ ক্ষমতা এখন স্যার। বলেন আর কে বাকি আছেন যে যাকে প্রশ্ন করা হয়নি? এই আমি লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা করছি, যে প্রত্যেককে যেন আমি একটু করে নক করি, প্রত্যেককেই। স্যার স্যার। কেউ আমাকে বাকি? করা হয়নি। কাকে? স্যার হাসান আমি মিয়া। মোহাম্মদ জামি স্যার। জামি, আপনাকে ডেকেছিলাম, আপনি মনে হয় স্কিপ করে গেছেন, অথবা আপনি রেসপন্স করেছেন তো আমি স্কিপ করে গেছি, দুইটার একটা জি হয়েছে। স্যার, পরে স্যার আমি রেসপন্স করেছিলাম স্যার। আচ্ছা, এবার আপনি বলেন, অসুবিধা নেই, প্রশ্নোত্তর অভাব নাই, আমরা রিপিট প্রশ্ন করবো, অসুবিধা কোথায়? জি অসুবিধা নেই। স্যার। এবার আমাকে বলেন, বাংলাদেশে ম্যাজিস্ট্রেট কয় প্রকার? ম্যাজিস্ট্রেট দুই প্রকার স্যার। দুই প্রকার স্যার। কি কি? স্যার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন। ঠিক আছে, আর কারো প্রশ্ন করা বাকি? স্যার হাসান মিয়া। হাসান মিয়া আপনার কাছে বাকি। ঠিক আছে, এই প্রশ্নটা আলোচনা করিনি, এটা একটু আলোচনা করবো। হ্যাঁ, আপনি একটু বুঝবেন, আগে ভালো করে বুঝবেন, তাড়াহুড়া করবেন না, তারপর উত্তর দিবেন। তার আগে আমি একটু পড়িয়ে নিই। এই যে আমরা বললাম যে একটা ফৌজদারি, একটা জেলার ফৌজদারি আদালতে সর্বোচ্চ হচ্ছে দায়রা জজ। আপনারা যারা কোর্টে একটু আধটু গিয়েছেন তারা জানবেন যে দায়রা জজের নিচে আছে অতিরিক্ত দায়রা জজ, তারপর আছে কি যুগ্ম দায়রা জজ, তারপর আছে কি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, তারপর আছে কি অ্যাসিস্ট্যান্ট জাজ। জি এখন বলেন যে প্রতিটি দায়রা বিভাগে কত শ্রেণীর জজ থাকেন? এটা 2023 সালের প্রশ্ন কিন্তু। প্রতিটি দায়রা বিভাগ, তার মানে কি জানতে চেয়েছে ভালো করে আগে বুঝেন, দায়রা বিভাগে কত শ্রেণীর জজ থাকেন? 3 শ্রেণী স্যার। স্যার 3 শ্রেণী স্যার, 3 শ্রেণী। বলতে দেন, ও আগে বলুক, ও যদি স্কিপ স্যার করে তারপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ 7 শ্রেণী। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ 7 শ্রেণী। এই হাসান আপনি বলেন। ওটা পাচ্ছি না কেন, চলে গেলেন কেন? হাসান আপনি বলেন। না স্যার 4 ধরনের, 4 শ্রেণী স্যার। কি কি 4 ধরনের? স্যার দায়রা জজ, হুম, তারপর স্যার যুগ্ম দায়রা জজ, ঠিক আছে,
সিনিয়র দায়রা জজ। না, সিনিয়র দায়রা জজ আর কেন কেন পাবেন? একই তো কথা, দায়রা জজ উনি সিনিয়র দায়রা জজ। আচ্ছা, অতিরিক্ত দায়রা জজ। আপনি একটু আনমিউট করেন, অনেকে ওই যে মিউট আনমিউট করে ইয়া করেছে, আপনি আনমিউট করেন। হাসান, আপনি আনমিউট করে কথা বলেন। হ্যাঁ বলেন, জি অসুবিধা নেই, স্যার। বলেন। দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, দুইটা আপনার রাইট হয়েছে, আরেকটা বলেন। স্যার অতিরিক্ত দায়রা জজ। অতিরিক্ত দায়রা জজ। আর কারোর জি। সঙ্গে কি দায়রা শব্দটা আছে বলেন তো? উনি তো আর স্যার কারো স্যার সঙ্গে? স্যার সহকারী সহকারী দায়রা জজ। ওটা তো সহকারী জজ, ওখানে কি সহকারী দায়রা আছে বলেন? আচ্ছা, তাহলে স্যার 3 শ্রেণী হবে। সহকারীতে কোনো ইয়ে নাই স্যার, দায়রা নাই। Exactly. তাহলে 3 শ্রেণী আপনারা উত্তর পেলেন, যে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ আর যুগ্ম দায়রা জজ। এ ব্যতীত তাহলে দেখেন এই প্রশ্নটা কি বইয়ে লেখা আছে না এটা কমন সেন্স থেকে উত্তর করতে হবে? কমন সেন্স থেকে স্যার, এটা বইয়ে দেখেন। বইয়ে কিন্তু বইয়ে আছে, ইন এ সেন্স তো বইয়ের বাইরে তো শব্দ নাই, বইয়ে আছে, কিন্তু কি ঘুরিয়ে দিয়ে আছে। মানে এইভাবে তো স্পষ্ট করে দেওয়া হয় না আর কি স্যার। হ্যাঁ, আপনাকে টেস্ট করেছে যে আপনি দায়রা দিয়ে কি কি কে আইডেন্টিফাই করেন, আপনাকে টেস্ট করার জন্য এটা দিয়েছে। তা আমরা এই প্রশ্নের প্যাটার্ন গুলো একটা বোঝার চেষ্টা করব, যে আমরা জিনিসটা জানি কিন্তু প্রশ্নটা যখন একটু ঘুরিয়ে করছে তখন আমি একটু ভ্যাবাচ্যাকে খেয়ে প্রশ্নের উত্তরটা দিতে পারছি না, তো এটা যেন আমাদের না হয় এই জন্য আপনাদের এই প্রশ্ন উত্তর ভিত্তিক আমি একটু পড়ানোর চেষ্টা করছি। এবার আর কেউ বাকি আছেন? না হলে শেষ করব। আর আজকে মাঝখানে স্যার একটু প্রবলেমের কারণে ইয়ে হয় না স্যার। আজকে মানে লাস্ট পর্যন্ত কত নম্বর সেকশন পর্যন্ত গেছে স্যার? 29 তাহলে আজকে 33 গ 33 গ স্যার। আচ্ছা, ওইটুকু আমরা পরে রিপিট করবো। 29 পর্যন্ত মনে রাখেন, যে আমরা 29 পর্যন্ত রাখলাম, 29-এর পরে যে 3-4টা ধারা থাকলো এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আর আপনারা নেক্সট ক্লাসে, আমি একটু আগেই বলে দিই, 29 থেকে বাকিটুকু একটু দেখে রাখার চেষ্টা করবেন। আমি একটু বলে দিচ্ছি আপনাদের প্রিভিয়াস প্রস্তুতির জন্য, যারা একটু ভালো করতে চান আমি চাই যে আপনারা একটু সহযোগিতা করেন। যদি সহযোগিতা করেন তাহলে আশা করি ভালো করবেন। জি জি স্যার। আপনারা এই 29-এর পর থেকে আপনারা ছোট ছোট যে ধারাগুলো, এগুলো বেশি সময় লাগবে না, এগুলো আপনারা 152 পর্যন্ত 152 পর্যন্ত যাবেন। তবে আমার বিশ্বাস যে আমরা গিয়ে হয়তো ওই 102-3 দিকে থেমে যেতে পারি। তারপরে 100 পর্যন্ত টার্গেট নেন, 105 পর্যন্ত পড়ে আসেন, যান 105 পর্যন্ত পড়ে আসেন। এরপরে যেগুলো আছে, এই যে 107 ধারা নিয়ে বারবার প্রশ্ন আসছে, 144-45 ধারাতে সময় লাগবে আমাদের। এগুলো এগুলো যদি পারেন একটু দেখে আসেন তাহলে আমার সুবিধা হবে এবং আপনাদের বুঝতেও সুবিধা হবে। স্যার নেক্সট ক্লাস কবে হবে স্যার? স্যার একটা আগামীকাল। কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন বলেন। স্যার আমার কোয়েশ্চনটা হচ্ছে, আমাদের যে বার কাউন্সিল এক্সাম হবে, তো এক্সামে হচ্ছে হ্যাঁ ইংলিশ আর বাংলা দুইটা টাইপই তো লেখা যাবে। তো এখানে কি ইংলিশে লেখার মধ্যে কি কোনো এক্সট্রা বেনিফিট আছে, অথবা বাংলায় লেখার মধ্যে কি এটার কোনো এফেক্ট পড়বে? মানে এক্সট্রা না, আপনি শুনে যেটুকু কমফোর্ট ফিল করেন, আপনার ভাষা দক্ষতা যেটা বেশি, আপনি ইংরেজিতে লিখলেন, আপনার সেন্টেন্স ভুল, সেন্টেন্স মেকিং ভুল, বানান ভুল, আপনি কি ভালো নাম্বার ডিজার্ভ করতে পারেন? পারেন না। এক্স্যাক্টলি। আপনি বাংলা লেখেন কিন্তু বাংলাটা খুব ভালো লেখেন, চমৎকার লেখেন, আপনার বানান ভুল হয় না, সেন্টেন্স মেকিং ভুল হয় না, লেখার সৌন্দর্য ভালো, যেটা লেখেন একদম শর্টকাট ওয়েতে সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন, আপনি বাংলায় লেখেন। এই ভাষা নিয়ে দ্বিধান্বিত হবেন না, প্রশ্নের এই লিখতে হবে ওই লিখতে হবে দ্বিধান্বিত হবে না। আপনি নিজের মতো করে আগে নিজেকে প্রিপেয়ার করেন। আপনারা অনেক পরীক্ষা দিয়ে আসছেন জীবনে, আপনাকে ওই পরীক্ষায় ভাবেন না কেন, এটাতে এত কঠিন ভাবছেন কেন? সহজ আমি ভাবতে বলিনি, কিন্তু এর অর্থ নয় যে আপনি এত কঠিন ভাবারও কিছু নাই। স্যার যদি বাংলায় লিখতে হয় সেক্ষেত্রে কি মানে ইংলিশে যারা লিখছে এভাবে তো না, যে যারা ইংলিশে লিখছে তাদেরকে অনেক ভালো মার্কস দেওয়া হচ্ছে, বিষয়টা না, না, আমি না, কতটুকু না, নির্ভুলভাবে লিখতে পারছি এটা এটা তাই না স্যার? এটা ভুল ধারণা। এটা আপনারা মনে করেন যে ইংরেজি লিখে তাকে বেশি নাম্বার দিয়ে দিয়েছে, বাংলা লিখে দেয় দিয়ে, এটা কখনো, বাংলা লিখে ভালো ভালো করছে না, অনেক ভালো করছে না, অনেক ভালো মার্কস ক্যারি করছে না। এই জন্য ল্যাঙ্গুয়েজ নিয়ে দ্বিধান্বিত না হয়ে আপনি একটাকে যেটা আমার চয়েস কমফোর্ট লাগে। একটা চয়েস করেন যে আপনি কোনটাতে বেটার ফিল করেন, সেটা লিখবেন। স্যার নিজের স্যার কমফোর্ট একটা অনুযায়ী কোশ্চেন হচ্ছে ছিল। যেটা সেটাই লিখে ফেললেই হবে, ল্যাঙ্গুয়েজ ম্যাটার করে না তাহলে? না, নেভার নেভার ল্যাঙ্গুয়েজ ম্যাটার করে না। আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন
যেটাতে আপনার রাইটিং স্কিল ভালো আপনি সেটা প্রয়োগ করবেন। থ্যাংক ইউ। ওকে, আরেকজন কেউ স্যার বলছিলেন কিছু? জি, আমি একটু কথা বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে স্যার আমাদের যে এমসিকিউ এবং রিটেনের জন্য আমরা এগুলি থেকে আসবে প্রশ্ন এভাবে। শুনেন, এবার একটু বলি আপনাকে, ধরেন যে আমরা আজকে 29 পর্যন্ত পড়লাম, তাই না? জি স্যার। এখান থেকে যদি একটা রিটেন প্রশ্ন আসে, সর্বোচ্চ প্রশ্নটা কি আসতে পারেন জানেন? এই যে সংজ্ঞা যেগুলো পড়লাম, হয়তো জানতে চাইবে সংজ্ঞায় ডেফিনেশন, কমপ্লেন্টের সংজ্ঞা জানতে পারে, অফেন্সের সংজ্ঞা জানতে চাইতে পারে, তারপর কগনাইজেবল অফেন্স নন কগনাইজেবল অফেন্সের মধ্যে পার্থক্য জানতে চাইতে পারে, জুডিশিয়াল ইনকোয়ারি ইনভেস্টিগেশনের মধ্যে পার্থক্য জানতে চাইতে পারে, তারপর কি জানতে চাইতে পারে, বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি যে কোর্ট গুলো আছে, ফৌজদারি আদালত গুলো আছে, তার বিভিন্ন শ্রেণী বিন্যাস গুলো জানতে চাইতে পারে। এই তো, এর বাইরে তো তেমন কোনো কিছু নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখান থেকে তাহলে যে ধারাগুলি আমরা আজ 29 পর্যন্ত পড়লাম, হ্যাঁ, ওগুলো থেকে আমরা রিটেনের জন্য প্রশ্ন রেডি করে ফেলি, একটু ভালো হবে না স্যার? অবশ্যই 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 আমি এগুলো দিয়ে দিব। হ্যাঁ, ওই যে রাজ ভাইয়ের কাছে রাখবেন, আর এটাও আমি দিয়ে দিব। হ্যাঁ, এগুলো দিয়ে দিব, কালকে করেন ক্লাস, ঠিক আছে। তাহলে বুঝবেন যে আর একটু আমরা কতটুকু যাচ্ছে। তবে নিজেদের পরিশ্রমের বাইরে কিচ্ছু করার নেই। আমি তো আর আপনাদের একটা ওষুধ না যে আমি হয়তো একটু গুলিয়ে খাই, আমি হয়তো একটু বোঝানোর চেষ্টা করি মাত্র, এইটুকু। আমার সক্ষমতা এর বাইরে কিছু নাই। তারপর আরেকটা মাথায় রাখতে হবে, যেগুলো হচ্ছে কি অনলাইন ক্লাস, আপনি অফলাইনে অনেক কিছু আরো অনেক ভাবে কিন্তু বোঝানো যায়। মুখ অবয়ব দিয়ে বোঝানো যায়, হাতের আকার ইঙ্গিতে বোঝানো যায়, বোর্ডে কিছু মার্কস দিয়ে বোঝানো যায়, কিন্তু সেটা তো এখানে সম্ভব না, তাই না? মুখের বক্তব্যের মাধ্যমে যেটুকু আপনাদের কাছে পৌঁছানো যায়, এই। স্যার আর কিছু? স্যার কালকে ক্লাস স্যার হচ্ছে। আপনি স্যার যদি 2 স্যার আমাদের বছর পড়াগুলো মেয়াদি বেশি এলএলবি দিয়ে ধরেন, কি স্যার বিসিএস দেওয়া যায়? আমাদেরকে স্যার বারবার যদি নক করেন স্যার, আমার মনে হয় একজন কথা বলেন, একজন। স্যার আমি একটা মিনিট কথা বলবো স্যার, হ্যাঁ বলেন, বলেন, অনেক বেজে গেছে। হ্যাঁ স্যার আগামীকাল ক্লাসটা কতক্ষণ হবে, কয়টার দিকে হবে স্যার? ওই একই টাইম, 9:30। আচ্ছা স্যার, একই পদ্ধতিতে আমাদের ক্লাসগুলো হবে তো স্যার, আজকে যেভাবে ক্লাস নিছেন স্যার? একই পদ্ধতি, আমি কি মানুষ অন্য? না না স্যার, অন্য পদ্ধতি না, মানে এই পদ্ধতি যেন থাকে স্যার। স্যার আমি একটা কথা বলতেছিলাম। হ্যাঁ বলেন ফারুক, বলেন। শুনে একটু মিউট করেন। হ্যাঁ, দিয়ে একজন বলেন। জাহিদ, আপনি মিউট করেন। জি স্যার। আমি চেষ্টা করব, আমি এটা ধারাবাহিকতা রাখার চেষ্টা করব অবশ্যই। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করব। তবে একটা জিনিস কি মাথায় রাখতে হবে, কি টপিকসও মাথায় রাখতে হবে। যেমন ধরেন আমরা যে কালকের লেকচারটা পড়বো, যখন আমরা 107 ধারায় যাব, 108 ধারায় যাব, 144-45-এ যাব, ওই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো ওই যখন প্রশ্নের আঙ্গিকে যাব, তখন আপনার হয়তো মনে হয় যে ভালো লাগতেছে। আবার এমন একটা ছোট্ট টপিকস আছে যেখানে এর আগে প্রিভিয়াস কোনো প্রশ্ন আসেনি, তার মানে কি আপনাকে মনে রাখবেন যে ওটা কি বোরিং না, আমরা কি ওটা প্রশ্ন বানাই ফেলবো, আমরা ওগুলোকে প্রশ্ন বানাই ফেলবো, অসুবিধা নেই। হ্যাঁ, এটা ধারাবাহিকতা থাকবে, ধারাবাহিকতা থাকবে। আচ্ছা সুমন ভাই, বলেন। রেকর্ডিংটা বন্ধ করি। ও রেকর্ডিং তো না, আচ্ছা আচ্ছা, যে সময় চলে যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা একটু